শুরু হয়ে গেল ভূতাকা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমরা চলে যাব আজকের প্রথম ঘটনায় এবং প্রথম ঘটনাটি প্রথমবারের মতোই ভূতাত্মা এসছেন আমাদের একজন অতিথি এবং তার কাছ থেকে জেনে নেব তার নাম। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আরেকবার বলতে হবে প্লিজ। হ্যাঁ। সালামু আলাইকুম। আমি রুম্পা। আমি রাজশাহী থেকে এসেছি। বর্তমানে ঢাকা ক্যানগার্স স্কুল অ্যান্ড কলেজের ড্রয়িং টিচার হিসেবে আছি। ওকে, সো আপনার যে ঘটনাটা সেই ঘটনাটা কি ঢাকায় ঘটেছে না রাজশাহীতে ঘটেছে? না, এটা প্রায় ২ থেকে ২.৫ বছর আগের ঘটনা। আমার বিয়ের আগের ঘটনা। আমার দেশ রাজশাহীতে, আমার বাসায় ঘটেছে এবং ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা। আচ্ছা, রাজশাহীর কোন এলাকায় বলবেন নাকি এটা? রাজশাহীর কোনো এলাকা না, ঠিক আমার মানে মেইন পয়েন্টই আমার বাসা। রাজশাহী মেডিকেল কলেজ যেটা, তার পাশেই আমার বাসা। শুরু করুন আপনার ঘটনা, আমরা শুনি আপনার ঘটনাটা। ঘটনাটা ঘটে তাই ২-২.৫ বছর আগে আমার নিজের বেডরুমে। আমি ঘুমাচ্ছিলাম, রাত ৩:৩০ বাজে তখন। বেশ কিছুদিন থেকেই নোটিস করি যে ঠিক শীতের সময় একটা কালো বেড়াল আমার রুমে আসে এবং সেটা বোঝার আগে আমি বেশ কয়েকদিন নোটিস করি যে রুমে রাতের দিকে একটা শব্দ হয়। ঠিক একটা বিড়াল এসে কোনো কিছুর উপরে বসলে বা কোনো কিছুর উপরে হাঁটাহাঁটি করলে ঠিক এরকম একটা শব্দ হয়, এমন শব্দ। বাট আমি সেটা প্রথমে কিছুদিন বুঝতে না পেরে একটু ভয় পাচ্ছিলাম। তো একদিন হঠাৎ আমি খেয়াল করি একটা কালো বিড়াল আমার রুমে এরকম আসে এবং বিড়ালটা এসে ঠিক একটা নাটকীয় ভাব তার মধ্যে থাকে। এমনি বিড়ালটার মধ্যে মানে এমন কিছু মনে হয়নি যে বিড়ালটা একটু অস্বাভাবিক বা এরকম কিছু। কিন্তু বিড়ালটার মধ্যে যে নাটকীয় ভাবটা ছিল, যখন বিড়ালটাকে একটা কালো বিড়াল আমার রুমে থাকছে আমি একটু ভয় পাই। এই জন্য বিড়ালটাকে আমি বেশ কিছুদিন চেষ্টা করেছি যে ওকে আমি তাড়িয়ে দিই বা বিড়ালটা যেন আমার রুমে না থাকতে পারে। কিন্তু বিড়ালটা ঠিক এমন একটা আচরণ করে, মনে হচ্ছে সেটা আমার পোষা বিড়াল এবং আমি যেন তাকে রুম থেকে বের করে না দিই, সেটা একটা নাটকীয় চেষ্টা। যে আমাকে মানে ওর ভাষায় মনে হচ্ছে আমাকে বলার চেষ্টা করে যে প্লিজ আমাকে শীতের রাতে আমাকে রুম থেকে বের করে দিও না। তা আমি এটার জন্য আর পরে আর তেমন কিছুই করিনি, যে ঠিক আছে ও যখন প্রতিদিন রাতে এসে আমার রুমে এভাবে থাকি, থাক, সমস্যা নেই। তো একদিন এরকম রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আর আমার বাবা প্রায় রাতেই এরকম করেন, উনি অনেক রাত পর্যন্ত নামাজ পড়েন, দোয়া দুরুদ পড়েন এবং ঠিক রাতে উনি ঘুমাবার আগে সবাইকে একবার চেক করেন যে আমরা সবাই ঘুমাচ্ছি কিনা। হ্যাঁ, আমার দাদিকে চেক করেন, আমি ঘুমোচ্ছি কিনা আলাদা রুমে সেটা চেক করেন। তো এমনই এক রাতে এরকম হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার মাথার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে বা একটা কালো একটা আভা। তা আমি ভাবলাম যে হয়তো আব্বু এসছেন আমাকে চেক করার জন্য যে আমি ঘুমোচ্ছি কিনা ঠিক মতো। আমি বেশ কয়েকবার বললাম, আব্বু, আব্বু এসেছো? কোনো সাড়া পেলাম না। ওকে। বেশ কিছুক্ষণ পর আবার আমি ভাবছি যে হয়তো ঘুমের মধ্যে আমি কোনো স্বপ্নও দেখছি। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। আবার একটু যখন হলো তখন আমি আবার বললাম যে আব্বু তুমি এসেছো? তাতেও যখন কোনো সাড়া পেলাম না এবং স্টিল সেটা আমার পেছনে ওইভাবেই দাঁড়িয়ে আছে। আমি তখন বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। ওঠার পরে ঠিক মশারির ভেতর থেকে বাইরের দিকে একটা মুখের আদলের ওপর হাত দিলে যেরকম একটা অনুভূতি হয়, ঠিক তেমনই একটা অনুভূতি আমি পুরোপুরি বুঝতে পারলাম যে হ্যাঁ, একটা মুখের আদল, সেটা একটা কালো রঙের একটা মুখের আদল। আমি তারপরেও মুখে হাত দিয়ে আমি জিজ্ঞেস করলাম, আব্বু, আব্বু তুমি এসেছো? দেখলাম তখনও কোনো সাড়া নাই এবং তখন আমি খুবই ভয় পেয়েছি যে আব্বু থাকলে তো অবশ্যই উনি বলতেন যে হ্যাঁ মা আমি এসেছি, তুমি ভয় পেও না বা এরকম কিছু একটা তো উনি ওনার মতো করে বলতেন। এবং সেটা বোঝার পরে আমি বুঝলাম যে এটা আব্বু না। আমি ঠিক মানে এক লাফে আমার বিছানা থেকে উঠে বসলাম, উঠে আফটারনুন দিয়ে আমার আব্বু আম্মুর রুমে গেলাম। আব্বু আম্মুকে বললাম, ওনারা সাথে সাথেই আমার রুমে আসলেন, লাইট অন করলেন। ততক্ষণে আমার রুমে তখন কিছুই ছিল না। আর যেহেতু বিড়ালটা আমার রুমে আসতো, আব্বুর ভাষণ হচ্ছে যে হয়তো বিড়ালটাই তোমার খাটের মাথার উপরে উঠে বসেছিল, তুমি হয়তো ঘুমের মধ্যে বুঝতে পারোনি। বাট আমার মনে হয় যেটা আসলে আমার কোনো হ্যালুসিনেশন না,
এটা আসলেই একটা অন্য কিছু ছিল বা হতে পারে মানে অবাক সত্যি কারণ ছিল। মানে পুরো জিনিসটা তো আপনি অনুভব করো হ্যাঁ পুরো জিনিসটা যে মানে যে যেটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন, জি আপনি হাত দিয়ে যখন বুঝতে পেরেছেন, আপনি বলছিলেন আমাকে অফ এয়ার যে এটা সলিড ছিল ওরা। হ্যাঁ এটা সলিড ছিল এবং বিড়ালের মুখে হাত দিলে নিশ্চয়ই আপনি বুঝতে পারতেন যে লোমো শো টাইপ, লোমশ একটা ভাব রাইট? সেরকম কোনো কিছু ছিল না, এটা একদম সলিড এবং একটা ফেসে হাত দিলে যেরকম বা লাগে। কাপড়ের উপর দিয়ে একটা ফেসের উপর হাত দিলে যেরকম একটা আপস এন্ড ডাউন থাকে, নাকটা একটু উঁচু বা চোখের দিকটা একটু একটা হ্যাঁ, আপনি face এ ফাইন হাত আর্টসের দিলে তো- স্টুডেন্ট, তো আপনি আরো ভালো বুঝবেন মানে এটা, রাইট? সো এটাই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথম ঘটনাটা শুনলাম এবং সত্যি কথা বলতে কি যে এই মুহূর্তে যারা আপনারা বাসায় আছেন, তারা মানে অনেক সময় হয় না এরকম যে মনে হয় যে কেউ দাঁড়িয়ে আছে। আমার মনে হয় যে অনেকেই হয়তো এরপরে হাত বাড়াতে সাহস পাবেন না, যে হাত বাড়িয়ে দিলেই হঠাৎ করে কোনো মুখে গিয়ে সেই হাতটা স্পর্শ করবে কিনা, কারো শরীরে গিয়ে সেই হাতটা স্পর্শ করবে কিনা। হয়তো অনেকেই এরপর থেকে আর এই রিস্কটা নেবেন না। একটা ঘটনা পড়তে চাই, যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তৌসিফ আহমেদ। তার গ্রাম শেখালিপুর, থানা লালগোলা, জেলা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। আমরা তার ঘটনাটি পড়ব এবং তিনি বলছেন যে আমার ঘটনাটি পড়ে শোনানো হোক। আমি আপনার ঘটনাটি আপনার মতো করে পড়ে শোনানোর চেষ্টা করছি। লিখছেন, সালামু আলাইকুম রাসেল ভাই, আমার পাঠানো সেকেন্ড ঘটনাটি আমি ফুপাসমের সকল শ্রোতার কাছে শেয়ার করছি। এই ঘটনাটি ঘটে আমাদেরই গ্রামের মাস্টার মশাই সিরাজুল সাহেবের সাথে। তিনি ম্যাথ পড়ান। আমি সিরাজুল সাহেবের কাছে কৃতজ্ঞ যে তিনি এই ঘটনাটি আমাকে ভূত এফএমে শেয়ার করার অনুমতি দিয়েছেন। ঘটনাটি 11 বছর আগে ঘটেছিল। ঘটনাটি শুরু করার পূর্বে আমাদের এখানকার একটু বর্ণনা দেই। আমাদের গ্রামের নাম শেখালিপুর। আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী। আমাদের গ্রামটি ভারত এবং বাংলাদেশের বর্ডারের পাশেই। আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছে বিএসএফ রোড। আমাদের পাশের গ্রাম হলো ফতেহপুর। এই বিএসএফ রোড ধরে ফতেহপুর যেতে মিনিট 20 সময় লাগে। এই বিএসএফ রোড দিয়ে মানুষ সাধারণত কমই চলাচল করে। এই রাস্তা ধরে যেতে প্রথম যেটা পড়বে সেটা হলো রাস্তার দুপাশে বিরাট আম বাগান। তারপর কিছুটা গেলে পড়বে রাস্তার ডান দিকে কবরস্থান এবং রাস্তার দুই পাশে বাঁশ গাছ। এরপর আরও কিছু দূরে এগিয়ে গেলে রাস্তার ধার ঘেঁষে বাম পাশে পোস্টমর্টমের একটা ঘর রয়েছে এবং আমাদের ফতেহপুর সদর হাসপাতাল থেকে পোস্টমর্টমের ঘরটি কিছুটা দূরেই ছিল। পোস্টমর্টম ঘর পেরিয়ে কিছুটা গিয়েই বিএসএফ রোডটি মেইন রাস্তার সাথে মিশে গিয়েছে। মেইন রাস্তা থেকে আরও কিছুটা গেলে পড়বে ফতেহপুর সদর হাসপাতাল, অনেক দিনের পুরনো এই হাসপাতাল। সিরাজুল স্যার আমাদের গ্রামের শেখালিপুর হাই স্কুলের ম্যাথের টিচার। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। স্যার খুব ভালো পড়াতেন। তাছাড়া পাশাপাশি এই দুই গ্রামের মধ্যে তিনি ছিলেন একমাত্র ম্যাথের টিচার। সিরাজুল স্যার সপ্তাহে 2 দিন সাইকেলে করে বিএসএফ রোড দিয়ে ফতেহপুর গ্রামের একটা বাড়িতে পড়াতে যেতেন। এই রাস্তাটি নির্জন হলেও খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্যার এই পথটা দিয়েই যাতায়াত করতেন। সে সময় আমাদের গ্রামে স্কুল ভোট শুরু হয় এবং এই ভোটকে কেন্দ্র করে আমাদের গ্রামে খুব গন্ডগোল হয়। তো আমাদেরই গ্রামের এক পরিবারের আপন 2 ভাই গন্ডগোলের জোরে জেরে খুন হয়। সকালবেলায় এই খুনের ঘটনা ঘটে এবং সেদিন গ্রামের পরিস্থিতি অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল না। পুলিশ এসে লাশ দুটিকে পোস্টমর্টম করার জন্য গাড়িতে করে নিয়ে যায় এবং সেদিন গ্রামে নীরবতা আর শোকের ছায়া পড়েছিল। মানুষজন ঘর থেকে বেরোবে সাহস পাচ্ছিল না। আর পুলিশ গ্রামে 144 ধারা জারি করেছিল। বিকেলের দিকে কিছু কিছু মানুষ ভয়ে ভয়ে বেরিয়েছিল, কিন্তু পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিল না। চারিদিকে একটা থমথমে ভাব। সেদিনই আবার সিরাজুল স্যারের ফতেহপুর গ্রামে পড়াতে আবার ডেট ছিল। স্যার একবার ভাবলেন যাবেন না, কিন্তু স্যার এটাও ভাবলেন যে পরের সপ্তাহে ফাইনাল এক্সাম না গেলে ছাত্ররা সমস্যায় পড়বে। স্যার বিকেল 5টায় ফতেহপুর গ্রামের দিকে রওনা হলেন। রাস্তা একদম ফাঁকা। স্যারের মনের ভেতর একটা ফিলিং কাজ করছিল, আজ এমন 2জন ভাই মারা গেছে যারা তাকে গভীরভাবে ভালোবাসতো। এটা ভাবতে ভাবতে স্যার সাইকেল চালাচ্ছেন। স্যার ফাঁকা মাঠ পেরিয়ে আমবাগানের মধ্য দিয়ে চলছেন। এরপর স্যার কবরস্থান পেরিয়ে সেই পোস্টমর্টম ঘরের কাছে চলে এলেন। তখনও সন্ধ্যা হয়নি। স্যার যখন পোস্টমর্টম ঘরটি ক্রস করছিলেন, হঠাৎ স্যারের চোখ পড়ল সেই সবুজ প্যাকেটে মোড়া দড়ি দিয়ে বাঁধা লাশ দুটির দিকে। ঘরের ভাঙা জানালা দিয়ে লাশ দুটিকে দেখা যাচ্ছিল যারা আজই খুন হয়েছে। স্যারের মনের ভেতর এমন খটকা লাগলো, স্যার সাইকেল চালিয়ে ফতেহপুর গ্রামে পৌঁছে গেলেন। এরপর
আর সেখানে পড়াতে পড়াতে গভীর মনোযোগ দিয়ে ফেললেন, সবকিছু ভুলে গেলেন। একসময় প্রচন্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হলো। স্যারের আজ একটু দেরি হয়ে গেল, বাইরে বৃষ্টির বেগ একটু কমেছে। বাড়ির লোক স্যারকে যাওয়ার জন্য অনুরোধ করলেন। স্যার বললেন, আমি ঠিক পৌঁছে যাব। থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং সেই বাড়ি থেকে স্যারকে টর্চ আর খাতা দেওয়া হলো। স্যার এক হাতে খাতা এবং এক হাতে টর্চ নিয়ে সাইকেলে চেপে বাড়ির দিকে রওনা দিলেন। স্যার মেইন রাস্তা দিয়ে চলছেন। একসময় স্যার হাসপাতাল ক্রস করে মেইন রাস্তা থেকে বিএসএফ রোডে নামলেন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। স্যারের সেই ঘটনাগুলি আবার মনে পড়তে লাগলো। স্যারের হঠাৎ সাইকেলের চেন পড়ে গেল। স্যার কিছুতেই সাইকেলের চেন তুলতে পারছিলেন না। সাইকেল ঠেলতে ঠেলতে স্যার হাঁটতে লাগলেন। স্যার ঠিক পোস্টমর্টম ঘরের কাছে ভাঙা জানালাটিকে অতিক্রম করতে যাচ্ছিলেন। এমন সময় স্যার লক্ষ্য করলেন যে তার বাম পাকে পা কি যেন ভেঙে পড়েছে। স্যার সঙ্গে সঙ্গে পায়ের দিকে টর্চ মেরে দেখলেন তার পা কাদায় আটকে গিয়েছে। জোর করে চেষ্টা করলেন কিন্তু কিছুতেই পায়ে স্লিপার সমেত পাটিকে পড়তে পারছিলেন না। স্যার বসে গিয়ে স্লিপারটিকে কাদা থেকে টানতে চাচ্ছিলেন। এমন সময় আকাশে জোরে বিদ্যুৎ চমকালো এবং স্যার যা দেখলেন তা দেখার জন্য স্যার একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে ভাঙা জানলা দিয়ে পরিষ্কার দেখা গেল 4 জন মানুষের মতো দেখতে লোক, যাদের মুখ অন্ধকার এবং শাড়ির সাদা কাপড়ে ঢাকা। 2 জন লাশটিকে কাফন পরাচ্ছে এবং 2 জন দাঁড়িয়ে আছে আতরের গন্ধের সাথে। তার লক্ষ্য করলেন তাদের কারোর পা মাটিতে নেই। স্যার সেটা দেখে আর সহ্য করতে পারলেন না। স্যার সেন্সলেস হয়ে জল কাদায় মুখ থুবড়ে পড়লেন। সকালবেলায় তিনি নিজেকে আবিষ্কার করলেন বিছানায়। চারিদিকে প্রচুর ভিড় আর লোকজন দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে তার সত্যি ঘটনাটি কাউকে বললেন না। কিছুক্ষণ পর গ্রামের একজন খবর দিল যে কবরস্থানে 2টি পাশাপাশি কবর খোঁড়া রয়েছে। রাসেল ভাই, আমি নিজেরই চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এত সুন্দর করে 2টি কবর খোঁড়া রয়েছিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সেদিনের ঘটনা স্যার অনেক দিন পর আমাদের বলেছিলেন। তারা কারা ছিল, কেন এসেছিল, কেন লাশ 2টিকে কাফন পরাচ্ছিল, কেনই বা 2টি কবর খুঁড়েছিল, এই ঘটনার উত্তর হয়তো সিরাজুল সাহেব দিতে পারবেন না। কিন্তু তিনি জানতেন, তিনি হয়তো ছিলেন যে কারণেই হোক না কেন, তারা হয়তো মানুষের অস্তিত্ব বুঝতে পেরে বা মানুষ এসে সেটা বুঝতে পেরে সেখান থেকে চলে গিয়েছিল লাশটিকে দাফন না করে। এই ছিল ঘটনা এবং এটা গ্রামে ঘটে যাওয়া অবিশ্বাস্য ঘটনা। হতে পারে যে যারা মার্ডার করেছিল তারা লাশটিকে লিপে এসেছিল, বাট উনি একটা জিনিস কিন্তু উল্লেখ করেছেন, যারা এসেছিলেন লাশটাকে কাফনের কাপড় পরাচ্ছিলেন, আতর মাখাচ্ছিলেন, তাদের পা কারো মাটিতে স্পর্শ করা ছিল না। কে ছিল তারা? এটাই এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, আরও ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা এককে পড়বো। তবে আসসালামাইকুম রাতুল ভাই অ্যান্ড গুড টিচিং মেম্বার। আমি জুমানা, সেকেন্ড ইয়ার বিবিএ স্টুডেন্ট, করতে থাকি। আর আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমার আম্মুর সাথে ঘটে অগস্ট মাসে, যখন আমরা বাংলাদেশে ভেকেশনে যাই। আর এই ঘটনাটা আমাদের গ্রামের বাড়ির ঘটনা। তো আমার গ্রামের নাম হলো কান্দা খানিপুর দোহার থানা অবস্থিত। তো ঘটনাটা এরকম শুরু হয়। একদিন আমার আম্মু আমাকে বলে কি, তুমি সন্ধ্যার পর কিংবা রাত্রে একা কিচেন যাবা না। তো আমি জিজ্ঞেস করি কেন? তো আম্মু বলে কি, বাস জানা না। তো আমি আর ব্যাপারটাকে আমি তিরিত নিই, আমি কি লাইটলি নিয়েছি। তো তারপর রাত্রে আমার আম্মু বলে, ঘটনাটা খুলে বলে। ঘটনাটা শুরু হয় এভাবে। এর আগের রাত্রে আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল। তো আমার আম্মু তাদের জন্য চা বানাইছে। আর আমরা তখন উপরে ছিলাম, আমি আর আমার ছোট ভাই। আর আমাদের বিল্ডিংটা হলো 2 ফ্লোর বিল্ডিং। তো আমি সেকেন্ড ফ্লোর, আমি আর আমার ভাই সেকেন্ড ফ্লোরে ছিলাম, আর আমার আম্মু নিচে কাজ করতেছিল। তো গেস্ট যাওয়ার পর সেই কাপগুলো নিয়ে গেছে ধোবার জন্য। তো হয়েছে কি, এখন আপনারা সবাই জানেন কি গ্রামের ইলেকট্রিসিটি প্রবলেমটা অনেক বেশি। তো আমরা সবসময় হাতে চার্জার লাইট রাখতাম। তো আমার আম্মু কি করছে, এখন সে একা যাবে, তো সেও একটা চার্জার লাইট হাতে করে নিয়ে গেছে। আর তখন সে কাপগুলো ধুইতেছে। আর আরেকটা কথা বলে দিই, আমাদের গ্রামের এরিয়াতে হ্যান্ড পাম্প ইউজ করা হয়। আর কি তাকে গ্রামে বাসকে বলে চাক্কল বলা হয়। তো আমার আম্মু কি করতো, এখন সে 2 হাতে তো এক হাতে লাইট ধরতে পারবে না। তো সে আবার আমাদের কিচেনের ভিতরে যে পলটা আছে, চাক্কলটা আছে, এটার অপোজিটে একটা বড় জানলা আছে, আয়রন গ্রিল আছে। জানালা ওটার মধ্যে আয়রন গ্রিল আছে। তো আর জানালাটা অনেক বড়।
তো আম্মু কালকে লাইটটা একটি জানালার পাশে রাখছে আর কি ওয়ালের সাথে সাপোর্টের জন্য নিচে রাখছে, আর সে তখন কাজ করতেছে আর লাইটটা এমতে রাখছে। তো হয়েছে কি, এখন আম্মুর কাজ শেষ হয়ে গেছে, সব কাপসগুলো ক্লিন করে এখন সেই লাইটটা যখন নিতে গেছে তখন তার মাথাটা একটু নিচু করে যখন লাইটটা হাতটা আগে বাড়িয়ে লাইটটা নিতে গেছে, তখন কি হয়েছে কি, সে এক্সপেক্টই করতে পারবে না এরকম হতে পারে তার সাথে। একটা মহিলা, একটা অনেক বুড়ো মহিলার ভয়েসে একটা মহিলা অনেক জোরে চিল্লাইছে, আর চিল্লানটা এত ভয়ঙ্কর ছিল আর কি, যেরকম হরর মুভিতে চিল্লার মহিলার কিছু লাইক স্পেশাল এফেক্ট ভয়েস দেয় সেরকম তার আওয়াজটা এত ভারী আর একটু বুড়ো টাইপ। আর তারপর আমার আম্মু এত ভয় পাইছে বেলার মা। আর আম্মু শুধু লাইটটা নিয়ে সে উপরে তাকিয়ে নেয়, তার মাথাটা উপরেও করে নেয়, আমার আম্মু এত ভয় পাইছে। আর ওখান থেকে দৌড় দিয়ে রুমে তাড়াতাড়ি শিখেছে। আর আমার আম্মু এই কথাটা বলছে কি, কাল এরকম ফিল হয়েছে কি সেই মহিলা তাকে ধরতে আসতে, তাকে নিতে আসছে, আর সেই মহিলাটা এত ডার্ক ছিল, এত জোরে চিল্লাইছে, আর ড্রিলগুলো আয়রন ড্রিলগুলো যেটা ওটা ধরে অনেক জোরে ঝাঁকি মারছে, অনেক জোরে, কি সে এটা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তো তারপর আমার আম্মু সেটাকে এত ভয় পায়, সে কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করেনি, আমাদের সাথেও না, কারণ সে মানে করছে যদি বলে তাহলে আমরাও ভয় পাবো, তো কারোর সাথে বলিনি। তো নেক্সট ডে যখন আমাকে এই ঘটনাটা বলছে, তো আমার আব্বু যখন ওই গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করছে কি এরকম কি কিছু আছে নাকি, তো গ্রামের লোকরা বলে কি হ্যাঁ, এখানে তারাও ওই মহিলাটাকে দেখছে, অনেকজন দেখছে, আর যে এরিয়াতে আমরা যে এরিয়াতে আমাদের কিচেনটা কনস্ট্রাক্ট করছি ওই এরিয়াতে তারা বেশিরভাগই ও মহিলাকে দেখতো। আর সেই মহিলাকে ডিসক্রাইব করছে কি সে সাদা শাড়ি পরা ছিল, আর সে অনেক বুড়ো, তাও ফুল রিঙ্কল, আর কি তার ফেস দেখা যায় না, বাট অনেকজন দেখছে, তারা বলছে কি সে অনেক বুড়ো, তো বয়সটা অনেক ভারী, বুড়ো মানুষটির মতো। তো তারপর অনেকজনের সাথে এইসব ঘটনা ঘটেছে সেই মহিলাটা নিয়ে, তো তার নাম তারা রাখছে সাদা বই। তো আপনার যদি কেউ যান ওখানে, তো আপনার যদি জিজ্ঞেস করেন সাদা বই স্টোরি, আপনি অনেক স্টোরি শুনতে পারবেন। তো এই যে আমার ঘটনা, আই হোপ আপনাদের সবাইদের কাছে আমার ঘটনাটা ভালো লাগছে, আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আরো আমার ইন্টারেস্টিং স্টোরিজ গুলো আমি শেয়ার করতে চাবো। আর টিল দেন টেক কেয়ার অফ ভাই অ্যান্ড গুড এফএম মেম্বার। আল্লাহ হাফেজ। সঙ্গে রয়েছে দিনার এবং পুরান ঢাকার এই ঘটনা কি পুরান ঢাকা না ঢাকার বাইরের একটা ঘটনা, রাইট? আমরা সেই ঘটনাটা একটু শুনি। আসসালামু আলাইকুম লিসেনার। রাসুল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে সাকিম ভাই। তো ঘটনাটি তার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে ঘটে যায় একটি ঘটনা। তো ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার কোনো একটি গ্রামে। ওকে, তো ঘটনাটি ঘটেছে 1997-98 থেকে। তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল, তো ওনার বাবা ওই কোটচাঁদপুর থানায় কোনো একটি গ্রামে উনি জায়গা কিনে বাসা তৈরি করেন। তো বাসা তৈরি করার পর তারা সপরিবারে সেখানে থাকা শুরু করেন। তো বাসার বর্ণনাটা আমি একটু দিই, যে বাসার দুই পাশে ছিল ধানি জমি ছিল, এবং বাসার পশ্চিম পাশে ছিল তো একটা গ্রাম্য কবরস্থান, মোটামুটি মাঝারি সাইজের। আর আশেপাশে লোকজন বলতে গেলে দু একটা পরিবার ছাড়া আর তাদের বাড়ির আশেপাশে কেউ ছিল না। তো যখন থেকে তারা সেই বাসা থাকা শুরু করার পর থেকে তারা বিভিন্ন প্যারানর্মাল প্রবলেম ফেস করতে থাকে, কিছু অস্বাভাবিক জিনিস তাদের সাথে ঘটতে থাকে। তো প্রথম দিকে কিছু ঘটনা ঘটে এরকম যে সাকিম ভাইয়ের ফ্রেন্ডের জামু ছিল, তো উনি রান্নাঘরে ওনার জিনিসপত্র, মানে যে জিনিসপত্রগুলো উনি যেখানে রাখতেন, তো উনি পরবর্তীতে সেখানে এসে দেখতেন যে ওই জিনিসপত্রগুলো ওইখানটা নেই। তো অনেক সময় গ্রামের বাসায় দেখা দেয় যে আপনার ওই রান্নাঘরের মধ্যে রশি দিয়ে তৈরি করে একটা জিনিস উপরে ঝুলানো থাকে, সেখানে মানে জার টাইপের কিছু রাখা হয়, তো যেটা মানে বিড়াল টিড়াল যাতে কোনো কিছু নাগাল থেকে বাইরে রাখার জন্য। তো উনি অনেক সময় এসে দেখছেন যে সেখান থেকে জিনিস পড়ে নিচে ভেঙে আছে, তো এটা মানুষ ছাড়া কারো পক্ষে করা সম্ভব না। তো এরকম কিছু প্রবলেম শুরু হয়। তো আরেকটা জিনিস যেটা শুরু হয় যে রাতের বেলা ওনারা যখন ঘুমাচ্ছেন, তো ঘুমের মধ্যে ওনারা ওনাদের পরিচিত মানুষজনদের গলায় ওনাদেরকে নক করছেন, ডাকছেন, এরকম শব্দ শুনতে পান। তো প্রথম যখন ওনারা এই ডাক শুনতে পান, তখন ওনারা রুম থেকে বের হন। তো বের হওয়ার পর দেখলেন যে না, বাসার আশেপাশে কেউ নেই। তো এমন কিছু পরিচিত মানুষের ভয়েস তারা শুনতো, যাদের বাসা তাদের বাসা থেকে মোটামুটি অনেক দূর, এবং তাদের পক্ষে এত রাতে এসে তাদেরকে ডেকে চলে যাওয়া অসম্ভব একটা ব্যাপার। তো যাই হোক, তো এরকম একদিন ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের আম্মু উনি রাতের বেলা টয়লেটের জন্য বের হয়। তো গ্রামের টয়লেটগুলো আমরা বেসিক্যালি জানি যে বাসা থেকে মোটামুটি একটু দূরেই থাকে। তো উনি টয়লেটে যাওয়ার সময় লক্ষ্য করলেন যে ওনাদের যে রান্নাঘরটা ছিল এটা ছিল এই কবরস্থানের পাশ গেছে পশ্চিম দিকটায়। তো উনি দেখলেন যে সেই রান্নাঘরের পাশে দুজন লোক দাঁড়িয়ে আছে, মানে একটু লম্বা দেখতে, এবং তারা দুজন সাদা জুব্বা পরিহিত। তো উনি ভাবলেন যে হয়তোবা কবরস্থানে কোনো লোক টোক মারা গেছে, কোনো লাশের সাথে আসছে হয়তোবা তারা।
উনি ওয়াশরুম থেকে যখন বের হন, তো বের হওয়ার পর কিন্তু তিনি সেখানে কাউকে দেখলেন না। তো আমি বলে রাখি যে উনি দেখতে পাননি, কারণ হচ্ছে যে ওইখান থেকে যদি কেউ চলে যায় হেঁটে, তাদের কিন্তু দেখতে পাওয়ার কথা। কারণ গ্রামে অনেক দূর পর্যন্ত চলে গেলেও মানে দেখা যায় যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। তো উনি দেখলেন যে সেখান থেকে কেউই নেই। তো উনি রুমে চলে আসলেন অ্যাজ ইউজুয়াল, আমি এসে শুয়ে পড়েন। তো পরের দিন রাতে উনি টিউবওয়েল থেকে পানি আনার জন্য যখন যান, রুম থেকে বের হন, এবং বের হওয়ার পর উনি ওই সেম দুজন মানুষকে ওই একই জায়গায় দেখেন। এবং উনি যেটা বুঝতে পারেন যে তারা মনে হয় মানে কথা বলছে, নিজেদের মধ্যে কনভারসেশন হচ্ছে। তো উনি জাস্ট রুমের ভিতরে চলে এসে ওনার হাজব্যান্ডকে বলেন যে উনি ভাবেন যে হয়তো বা ডাকাত বা চোর জাতীয় কিছু, মানে এই টাইপের কিছু লোক হতে পারে। তো ওনার হাজব্যান্ডকে বলার তো ওনার হাজব্যান্ড টর্চ নিয়ে বেরোন। তো টর্চ নিয়ে বেরোর পর তারা মানে পুরো কবরস্থানের আশেপাশে সব জায়গায় টর্চ মেলেন, কিন্তু মানে কাউকে সেখানে দেখলেন না। তো যাই হোক, ওনারা এটা কেউ স্বাভাবিকভাবে নেয়। তো একদিন যেটা ঘটে যে ওই সাকিম ভাই ফ্রেন্ডের আম্মু, উনি রান্নাঘরে কাজ করতেছিলেন। তো উনি রান্নাঘরে মাছ করতেছিলেন। তো মাছের যে ময়লাগুলো ছিল, তো মানে গ্রাম দেশে যেটা হয় যে রান্নাঘরের পাশেই যে রান্নাঘরে যে ময়লাগুলো থাকে সেগুলো সেখানেই ফেলা হয়। তো উনি সেখানে ফেলে দিয়ে এসে তরকারি কাটা শুরু করেন। তো এই সময় উনি যেটা ফিল করলেন যে কোনো একটা জিনিস তাকে জাপটে ধরেছে, এবং মনে হচ্ছে যে তাকে মাটির সাথে মিশে ফেলবে, এমনভাবে চেপে ধরছে তাকে মাটির সাথে। তো তার ধস্তাধস্তির শব্দ শুনে পাশের রুম থেকে তার শাশুড়ি বেরোয় আসেন। তো বেরোয় এসে উনি যেটা দেখেন যে উনি অচেতন অবস্থায় মাটিতে গড়াগড়ি করছে, এবং তার মুখ দিয়ে মানে ফোম টাইপের লিকুইড বেরোচ্ছে। তো তাকে রুমের ভিতরে নিয়ে আসা হয়। তো রুমের ভিতরে নিয়ে আসার পর তাকে হুজুর দেখানো হয়। তো হুজুর দেখিয়ে তাকে তাবিজ দেওয়া হয় তার হাতে। তো তারপর থেকে তাদের বাসায় প্রবলেমগুলো বেড়ে গেল, মানে খুব মানে অনেক বেশি আকারে শুরু হলো এই প্রবলেম ফেস করা। যে অনেক সময় এমন হচ্ছে যে আশেপাশে বাসায় সব স্বাভাবিক, বাট কিন্তু তাদের বাসায় মনে হচ্ছে যে খুব বড় টর্নেডো বা ঝড় জাতীয় কোনো কিছু তাদের বাসার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং সকালবেলা যখন ওনারা দেখতে চান যে ওনাদের বাসার অনেক গাছ উপরে পড়ে আসে, বাট আশেপাশের বাসার বাড়িঘর কিন্তু সব স্বাভাবিক। তো এর মাঝখানে ওনাদের সাথে একটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশে কোথাও কোনো বাড়িঘর করা হচ্ছিল না। তো ওনাদের বাসায় রাত্রবেলা মনে হচ্ছে যে মানে ইটের যে টুকরো করলে যে সুরকি যেটা হয় বিল্ডিংয়ে আমরা যেটা ইউজ করি, তো এরকম সুরকি দিয়ে প্রায় 2-3 ইঞ্চির মতো একটা মানে আস্তর পড়ে গেছে ওনাদের উঠানে, এত পরিমাণে সুরকি পড়ছে। ওনাদের টিন একেবারে সব নষ্ট হয়ে গেছে, 4 টান। তো এখানে সুরকি আসার কথাই না, যেহেতু আশেপাশে কোনো বাড়ি ঘরও করা হচ্ছে না যে কেউ এনে এগুলো মারবে। তো যাই হোক, এর মাঝখানে আর একটা যেটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশেও কিছু লোকজন যেটা দেখে যে ওনাদের বাসার মধ্যে 2টা লাইটের সোর্স মানে কোথা থেকে আসছে, এসে ঘুরঘুর করতেছে তাদের বাসার মধ্যে, এবং হঠাৎ আরও সেগুলো গায়েব হয়ে যাচ্ছে। তো এরকম প্রবলেম ফেস চলাকালীন সময় তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল, উনি যেটা ফেস করে, উনি একদিন ওনার রুমে শুয়েছিলেন। তো উনি রুমে শুয়ে থেকে উনি জানালা দিয়ে দেখলেন যে ওনাদের পাড়ারই একটা ছেলে ওনাদের বাসার যে রান্নাঘরটা ছিল ওই পাশ দিয়ে ওই কবরস্থানটার দিকে নেমে যাচ্ছে। আচ্ছা। ওই ঝোপঝাড়ের ভিতর দিয়ে নেমে যাচ্ছে। তো উনি দেখে রুম থেকে ডাক দেয় জানলা দিয়ে। তো উনি দেখে যে সেই ছেলেটা কোনো রেসপন্স করছে না। তখন উনি রুম থেকে বের হয়ে তার পিছে পিছে হাঁটা দেয়। তো উনি যেটা লক্ষ্য করলেন যে ছেলেটা কবরস্থানের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো উনিও তার পিছিয়ে পিছিয়ে চলে যায় ছেলেটার পিছনে। তো উনি নাম ধরে ডাকতে থাকে। তো এই সময় উনি যেটা দেখেন যে ছেলেটা আস্তে আস্তে লম্বা হচ্ছে অস্বাভাবিকভাবে। তো এটা দেখার পর ওনার আর কোনো কিছু মনে নেই। যখন সকালবেলা ওনাকে রুমে খুঁজে না পেয়ে মানে রুমে রিচ করতে না পেরে সবাই খোঁজাখুঁজি শুরু করে, তখন ওই কবরস্থানের পাশে খেতে কাজ করা এক লোক তাকে সেখান থেকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পর যখন তাদের বাসায় এই প্রবলেমগুলো চলছিল, তো এই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের যে বাবা ছিল, উনি ওনার ওয়াইফ আর ওনার ছেলেকে ওনার নানু বাসা পাঠিয়ে দেয়। নানু বাসা ওইখান থেকে একটু দূরে ছিল। তো নানু বাসা যাওয়ার পর ওনার বাবা একাই থাকেন এই বাসা, এবং উনি একাই জিনিসগুলো ফেস করতেন। এবং মানে তখন কিন্তু আশেপাশে সবাই জানে তাদের বাসার কাহিনিগুলো। তো এই মাঝখানে যেটা ঘটে যে ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের নানু, উনি কিন্তু এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। উনি একদিন রাতে যেটা স্বপ্নে দেখেন যে কেউ একজন তাকে বলতেছে যে তাদের বাসায় আগামীকাল একজন মুরব্বী আসবে, হুজুর, তাকে এই প্রবলেমগুলো খুলে বললে তাদের এই প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে। এটা স্বপ্নের মতো হয়েছে, এটা ওনার নানি দেখেছেন। তো উনি স্বপ্ন দেখার পর উনি সকালবেলা বাসার সবাইকে বলেন যদি বাসায় কোনো ওঝা ফকির এই টাইপের কেউ আসে, বুজুর্গ, তাকে যেন বসতে দেওয়া হয়, ভালো ব্যবহার করা হয়। তো সকাল চলে যায়, দুপুর চলে যায়, বিকেল। ঠিক আসরের নামাজের পর মাগরিবের আগে একজন ভদ্রলোক আসে তার বাসায়, এবং ওই ভদ্রলোককে তার এর আগে কোনোদিনও তাদের গ্রামে দেখেনি। তো গ্রামে মানে সে বাইরের, ওই গ্রামের কেউ না। এদিকে শুধু কিন্তু চিনতে পারার কথা, কিন্তু একই গ্রামের হলেন। তো উনি আসার পর ওনারা আর কোনো কোয়েশ্চেন করে নেই, তাকে ওই প্রবলেমগুলো খুলে বলেন। আচ্ছা। তো প্রবলেমগুলো খুলে বলার পর ওই বুজুর্গ যিনি ছিলেন ভদ্রলোকটা, তো উনি আসলে উনি মানুষ ছিল কিনা সেটাও তো কিন্তু তার কেউ জানে না। তো তাকে বলার পর উনি বলে যে যে জায়গায় ঘটনা ঘটছে উনি সেখানটা যাবে। তো তাকে সাকিম ভাইয়ের ফ্রেন্ডের পাশে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর উনি ওনার মতো করে কিছু কাজ করে রুমের মধ্যে।
তো কাজ করার পর উনি সাকিমের ফ্রেন্ডের বাবাকে যেটা বলেন যে ওনাদের বাসাটা যেখানটা করা হয়েছে ওনাদের বাসার অর্ধেক রান্নাঘর প্লাস আরেকটা রুম, এই দুইটাই কবরস্থানের জায়গার মতোই করা হয়েছে। ওনারা এটা জানতেন না ব্যাপারটা। আচ্ছা। এবং এইখানটায় দুটো জিন থাকতেন অনেক বছর ধরে, এবং তারা বাসা তৈরি করার পর তাদের সেই জিনদের থাকতে সমস্যা হচ্ছিল এই জায়গাটায়, এবং জিনরা থাকতে যেতে তাদেরকে ভয় দেখে যেতে এখান থেকে তারা চলে যায় ভয় দেখানোর পরে। তো সাকিম ভাই ফ্রেন্ডের বাবা যেটা বলে যে উনিও গরিব মানুষ, না পক্ষে এত কষ্ট করে বাড়ি করার পর এখান থেকে চলে যাওয়া সম্ভব না। তখন এই বুজুর্গ যেটা ওই জিনদের সাথে কথা বলেন কনভারসেশনে, ওই জিনরা তাকে যেটা বলে সলিউশন দেয় যে বাসার অর্ধেকটা জায়গা যাতে তাদের জন্য ছেড়ে দেয়, মানে বাসায় মানুষ এবং জিন একসঙ্গে থাকবেন। এবং ওনারা মানে আর কোনো ওয়ে ছিল না, ওনারা রান্নাঘর এবং আরেকটা রুম ছেড়ে দেন এবং কিছু রুলস দিয়ে দেয়, কিছু টাইম টেবিল বলে দেয়, এবং ওনাদের একটা সফটওয়্যার ছিল যে ওইখানটা কিছু গাছ লাগিয়ে দিবে আর যাতে কেউ যাতে ওখানে কোনো ময়লা আবর্জনা না বলতে পারে। হ্যাঁ, এবং ওই বুজুর্গ যেটা বলেন যে দুটা জিন আছে তারা খুবই নামাজি, মানে খুব ভালো জিন, সুতরাং ডিস্টার্ব করা যাবে না ওদের এবং পরিষ্কার রাখা যাবে না, সবচেয়ে বড় কথা। ওনারা কিন্তু এখনো সেই বাসায় থাকছেন। খুবই অদ্ভুত ব্যাপার যে মানুষ এবং জিন তারা দুজন মিলে, এটা আসল ভাই কোটচাঁদপুর থানার যে কাউকে বললে এই বাসা চিনবে এই বাসাটা। এবং এই বাসায় তার মানে একদম সর্বজন স্বীকৃত যে এই বাসায় শুধু মানুষই বাস করে না, এই বাসায় জিনও বাস করে এবং একসাথে, এবং তাদের ভয় পেলেও সেটা মেনে নিয়েই। তারা এটা মেনে নিয়েছিল এবং আশেপাশে বাসার লোকজনও কিন্তু মানে ইউজ টু হয়ে গেছে ব্যাপারটার সাথে। আমি জানি না যে আপনারা আসলে এই ঘটনাটা শুনে কতটা ভয় পেলেন বা কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি কোনোদিন এইরকম একটা চয়েস আপনাদের দেওয়া হয় যে হয় এই জায়গাটা ছেড়ে দিতে হবে অথবা একসাথে বসবাস করতে হবে, আমার মনে হয় বেশিরভাগ মানুষই খুব বিপদে না পড়লে কেউই আসলে রাজি হবে না। যে আমি যখন জানবো যে আমার এই বাসায় আমার সাথেও মানে আমি ছাড়াও অন্য একটা জাতি বাস করবে, যেটা কিনা জিন জাতি আমরা বলছি, সেই যে মানে এটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমরা একটু রিভিউ করি আমাদের আজকের যে ঘটনাগুলো ঘটলো। আসলে সত্যি কথা বলতে কি যে এই যে একটু আগে বাবু ভাই বলছিলেন যে আপনার সঙ্গে একটা জিন আছে, এবং এটা নিয়ে এটা কোনো সময় আমরা কিন্তু মাথার ভিতরে আসতেও চাই না। এটা নিয়ে চিন্তা করলে কিন্তু আসলে মানে আমি যদি একটু মনোযোগ দেই যে বা এটা নিয়ে একটু ভাবি, ডেফিনেটলি অনেক ভয় লাগবে। আমি যদি হঠাৎ করেই মনে করি যে হ্যাঁ আমার বাসার আমার বাসায় আমি ঘুম থেকে উঠবো এবং আমাকে কেউ একজন ডাকবে, যাকে কিনা আমি আত্মীয় মনে করে হাত বাড়িয়ে দেখবো যে এটা আসলে আমার আত্মীয় বা কিছু না, এটা একটা মুখের অবয়ব যেটার উপরে আমি হাত বুলিয়ে ফেলেছি, মানে আমি স্পর্শ করে ফেলেছি জিনিসটা, কিন্তু এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। আমি যদি হঠাৎ করে দেখি যে আমার চোখে পড়ে কিছু মানুষকে, এমন কিছু মানুষ যারা শূন্যে ভেসে থাকা মানুষ, সেই মানুষগুলো কাপড়ের কাপড় পরাচ্ছে এবং কবরে নিয়ে যাবার জন্য প্রস্তুত করছে, এবং তারা দুটো কবরও খুঁড়েছে, আমার চোখে যদি এরকম ধরনের কোনো ঘটনা পড়ে যায়, আমি জানি না যে আমি আসলে কতটুকু স্বাভাবিক থাকবো তার পরের দিন থেকে। তো এই ব্যাপারগুলো একটু গভীরভাবে চিন্তা করলে আসলেই বুক মানে শরীর শিউরে ওঠে, বুক কেঁপে ওঠে। আমার মনে হয় যে আপনারা মানে যদি আসলেই মজা পেতে চান, তাহলে যে ঘটনাগুলো এখানে বলা হয়, ঘটনাগুলো শেষ হয়ে যাওয়ার পরে বাসায় ভূতাত্ম যখন থাকবে না, শেষ হবার পরে ঘুমানোর আগে যদি একটু চিন্তা করেন, দেখবেন ভয় পাবেন। যারা ভয় পেতে ভালোবাসেন স্পেশালি তাদেরকেই বলছে আর কি। আচ্ছা, আমি আরেকটা ঘটনা পড়ে শোনাতে চাই আপনাদেরকে। এই ঘটনাটিও পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, যিনি এখানে উপস্থিত হতে পারেননি, তিনি ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহী থেকে। আমি ঘটনাটি পড়ছি। লিখেছেন, আমার ঘটনাটি পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি, কারণ আমি অনেক দূরে বাস করি। আমি আজাদ, লিখছি রাজশাহী মহানগরীর হোসেনীগঞ্জ এলাকা থেকে, এবং আজকে আমি আপনাদের যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার বন্ধু শেপু তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং ঘটনাটি প্রায় 1 বছর আগে। ঘটনাটি ঘটে আমার বন্ধুর নিজের বাসায়। এটা বাসাটার একটু বিবরণ দেই। বাসাটি রাজশাহী মহানগরীর রাজার হাতা এলাকার অনেক পুরনো একটা ভবন, এবং ভবনটি 100 বছর আগের তৈরি, এবং ভবনটি 2 তলা। 2 তলায় থাকতো শেপুর বাবা মা ভাই ও বোন, আর নিচের তলায় শেপু একা। এবং নিচতলায় 2টা রুম ছিল। একটি রুম ছাত্রদের মেস হিসেবে ব্যবহার করা হতো, এবং আবার অনেক সময় ছাত্র ট্যুরে গেলে রুমটি ফাঁকাই থাকতো। এই রুমের পাশেই ছিল বাথরুম, এবং বাথরুমের ওপর দিয়ে চলে গেছে সিঁড়ি। যাই হোক, আমি চলে যাই ঘটনায়। এবং তার একটা বাজে অভ্যাস ছিল যে রাত জেগে কম্পিউটারে গান শোনা, এবং সে প্রতিদিনের মতোই গান শুনছিল। হঠাৎ তার কানে একটা শব্দ আসে, তখন রাত 1টা বা 1:30 হবে। শব্দটি শুনে সে গানটা বন্ধ করে দেয়। তারপর সে তার দরজা খুলে পাশের ঘর চেক করে, সে দেখে সেখানে কেউ নেই। তারপর সে ভাবে মেইন গেট তো বন্ধ, তাহলে শব্দ কোথা থেকে আসছে। তারপর সে নিজেকে সান্ত্বনা দিয়ে ঘরের মধ্যে যায়।
আপনি যে ঘটনাটা আমি বলছি, প্লিজ যারা শুনবেন তারা নিজের ঘর এবং নিজের চারপাশ একটু ইমাজিন করুন, এবং আপনার বাসায় যদি ঘটনাটা ঘটে তাহলে কেমন হতো। সাজিয়ে নিন এই রান্নাঘরটি আপনার, সাজিয়ে নিন এই করিডোরটি আপনার, সাজিয়ে নিন এই ঘরটি আপনার। যাই হোক, তারপর সে নিজেকে সান্ত্বনা দিয়ে ঘরে ঢুকে যায়। ঘরে ঢোকার পরে সে আবার শব্দটা পাচ্ছে। শব্দটা এমন যে কেউ যেন সিঁড়ি বেয়ে ওঠানামা করছে এবং আসবাবপত্র জোরে জোরে নাড়াচাড়া করছে। সে বুঝতে পারে শব্দটি 2 তলা বা ছাদ থেকে আসছে। তখন সে দরজা খুলে সিঁড়ি দিয়ে দোতলায় যায় এবং তখনও পর্যন্ত শব্দটি সে পাচ্ছে। তারপর সে তাড়াতাড়ি তার বাবা মার ঘরের দরজা ঘরের দরজার দিকে যায় এবং 2-1 বার বাবা মার ঘরের দরজা কড়া নাড়তে শব্দটি বন্ধ হয়ে যায়। তারপর সে আবার বাবা মাকে ডাকে, কিন্তু তার বাবা মা কোনো সাড়া দেন না। সে একটু ভয়ে ভয়ে নিচে নেমে তার ঘরের দরজা লাগাতেই শব্দটি আবারও শুরু হয়। এবার শব্দটি হচ্ছে অনেক জোরে। সে বুঝতে পারছে শব্দটি ছাদ থেকে আসছে। এবার সে সাহস করে নিচতলা থেকে 2 তলায় ওঠে। 3 তলার সিঁড়িতে উঠতেই শব্দটি বন্ধ হয়ে যায়। বলে রাখি, 3 তলার ওই ছাদে একটা পরিত্যক্ত রুম আছে, যেটা তাদের কখনোই কোনো কাজে লাগে না। এবং সে সিঁড়ি বেয়ে ছাদের ওই দরজা খোলে। তখন তার কাছে সে দরজার চাবি আর মোবাইলের টর্চ ছিল। তারপর সে রীতিমতো ছাদে চলে যায় এবং কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তখন সে অনেক ভয় পায়, কিন্তু সে অনেক সাহস করে তাদের ছাদের ওই রুমটা চেক করে, কিন্তু কোনো কিছুই দেখতে পায় না। তখন প্রায় রাত 2টা। তারপর সে 3 তলায় ওই দরজা লাগিয়ে সিঁড়ি দিয়ে 2 তলায় নামে। 2 তলা থেকে নিচতলায় নামছে। হঠাৎ নিচতলার বাথরুমের ওখানে কোনো একটা শব্দ হয়। সে নিচতলায় নামতেই তার বাথরুমের ওখানে রাখা একটা টিনের বালতি কেউ যেন ছুঁড়ে ফেলে দিল। তখন প্রচণ্ড জোরে আওয়াজ হয়েছিল এবং বালতিটি তার চোখের সামনে প্রায় 5 সেকেন্ডের মতো কাঁপছিল। তখন সে তার রুমে না গিয়ে দোতলার সিঁড়িতে উঠতেই ঘটল মূল ঘটনা। সে দেখে সেটা হলো 5 থেকে 7টা সিঁড়ি ওপরে কেউ একজন বৃদ্ধা মহিলা একটি শিশুকে কোলে নিয়ে ঝুনঝুনির মতো কিছু একটা ঝোঁকাচ্ছে। চিন্তা করুন, আপনার সিঁড়িঘর, সেইখানে একজন বৃদ্ধ মহিলা, তার কোলে একটা শিশু, এবং সেই বাচ্চাটাকে কোলে নিয়ে ঝুনঝুনি নাড়ছে এবং শব্দ করছে। তখন সে চিৎকার করে 2 তলায় না গিয়ে তাড়াহুড়া করে নিচতলায় ঢুকতেই দরজার সাথে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। তখন সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায় এবং পরদিন তার জ্ঞান পেয়ে তখন সে তার মা বাবার রুমে, এবং সে ঘটনাটি তার বাবা মাকে খুলে বলে। তার মাথায় লাগা আঘাতটির দাগ এখনও বিদ্যমান। সে ওই ঘটনার পর প্রায় 2 থেকে 2.5 মাস অসুস্থ ছিল। পরে জানা গেছে ওই বাসাটিতে যুদ্ধের আগে একটা পরিবার ছিল। তারা ওই পরিবারের একজন বৃদ্ধা মহিলা তার শিশুসহ আত্মহত্যা করেছিল। ঘটনাটি খুবই রহস্যজনক, যা ওই পুরো এলাকাবাসী ঘটনাটি জানত, এবং ভবনটি কয়েকটা পরিবার থাকতো, কিন্তু কেউ ওই ভবনটিতে বেশি দিন কোনো পরিবার থাকতে পারেনি। তারপর তারা বাসাটি ছেড়ে চলে যায়। এখন সে সম্পূর্ণ সুস্থ। লিখেছেন মোহাম্মদ আজাদ, BBS, রাজশাহী কলেজ, গ্রাম হোসেনীগঞ্জ, থানা বোয়ালিয়া, জেলা রাজশাহী। আমরা চলে যাব আবারও ঘটনায়, এবং বাবু ভাই আমাদের সাথে এই মুহূর্তে আছেন। তার কাছে একটা ঘটনা শুনে আসবো আমরা। এই কাহিনীটা হচ্ছে আপনার ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার একটা বাসা, বাবর রোডের একটা বাসা। ওকে। হ্যাঁ, বাসাটা আমি নিজের চোখে গত 4-5 বছর আগে দেখেছি। ওখানে পর একটা বাসা, এগুলো সে পুরনোই ছিল। এখন আমি বেশ কিছু পুরনো বাসা আছে। হ্যাঁ, বাট পুরো মালিনটা মানুষ ভেঙে এলাকা রয়েছে কিনা, বাট আমাকে ও যেভাবে লোকেশন বলেছে, তো সম্ভবত ওগুলোরই কোনো একটা বাসা। Excuse me, বাসাটা বেশ বড় আকৃতির আর কি। আচ্ছা। তো যাই হোক, তো যেটা বলেছে উনি হচ্ছে শওকত ভাই। উনি আপনার অনেক আগে, আজ থেকে ধরেন 80-র দশকে, উনি তখন ইয়াং কলেজের ছাত্র। তো ওনার বাবার সাথে রাগ করার কারণে ওনাকে বাসা থেকে বের করে দেয় আর কি। আচ্ছা। তো বের করে দেয় ওনাকে বকাঝকা করে, বলে বেরিয়ে যায় সেই। তো উনি বাসার থেকে বেরিয়ে আসে। আচ্ছা। তো বের হয়ে এসে উনি চিন্তা করে কোথায় থাকবে, বন্ধুদের সাথে গল্প গুজব করে তো এক ফ্রেন্ড বলে যে আমার খালুর বাসা আছে বাবার রোডে, তো বাসাটা খালি পড়ে আছে। আমার খালু, উনি বিজনেসম্যান, উনি এখানে থাকে না, উনি গুলশানে থাকে, কিন্তু ওনার এই বাবার রোডে বাড়ি আছে, তুই এখানে থাকতে পারিস। বললে আমার খালুতে বললো তোর এই কেয়ারটেকারের মতো এখানে থাকতে দিবে, কোনো ব্যাপার না। তুই তোকে সুন্দর করে রুম টুম করে দিবে, কারণ ওই বাসাটা যুদ্ধের সময় ওখানে কিছু বাসার মধ্যে পাকিস্তান আর্মি ক্যাম্পের মতো করছে। আচ্ছা।
তো সুতরাং মানে ওগুলো এমনি পড়ে আছে, আর খালুর এখন এত টাকাও নাই ওটাকে রিনোভেট করার। তো উনি রাজি হয় শপথ ভাই বলে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, পুরো আস্ত বাড়ি দিতেছে তাকে। তো সে ওখানে চলে যায়। তো প্রথম যেদিন ওনাকে থাকতে যায় ওই বাসাটার মধ্যে, তো উনি বলতেছে যে আমাকে তো বেশ ভালো লাগছে, কারণ আশেপাশে বেশ খোলামেলা, হ্যাঁ, বারান্দাগুলো বেশ ওপেন বড়, হ্যাঁ, এবং এই আগের আমলের আর্কিটেকচারে করা বেশ খোলামেলা একটা বাসা। তা বসলাম, বসে এমনি দেখতেছি বাসা অনেক পুরানো এবং মানে বেশ একটু নোংরা টাইপের, বিশাল বড় বাসা, তো প্রায় আপনার 5-6 কাটা জায়গার মধ্যে একটা পুরা বাড়ি, পাশে আবার বাগানের মতো আছে। তো বলতেছে যে এবারে বেশ এনজয় করে আমি থাকছি। দিনের বেলা আর বন্ধুরা আসলো, আমরা আড্ডা টাড্ডা মারলাম, খাবার দাবার আনলাম, জেনেভা ক্যাম্প ছিল পাশে, ওখান থেকে কাবাব কাবিনে খেলাম, খেয়ে আমরা সবাই আড্ডা মেরে। তো ওরা যখন চলে গেছে বন্ধুরা, তাহলে 7টা-8টার পরে বাসাটা পুরো নিশুতি হয়ে গেল, মানে এলাকাটাই নীরব হয়ে গেল। মানে 80-র দশকে এখনো কিন্তু আপনি বাবর রোড, হুমায়ুন রোডে গেলে রাতের বেলা দেখবেন যে বেশ মানে শান্ত হয়েছে। হ্যাঁ, জেনেভা ক্যাম্প থেকে ছাড়ায় সামনে গেলেই দেখবেন যে অন্ধকার, শব্দ টব্দ কম। তো বলতেছে ওই সময় একদমই মানে নীরব হয়ে যেত, মানে কিছুই নাই, নীরব। আমি তখন বেরোয় কোথাও যাব, আমার বন্ধু বান্ধব থাকে সেই আপনার মোহাম্মদপুর টাউন হলের দিকে, আর কিছু বন্ধু থাকে হচ্ছে দূরে মিরপুরে। তো বলে যে যাওয়ারও খুব পারি, পকেটে টাকা পয়সা নেই, আমি ওই বাসার মধ্যেই বসে রাখলাম। বলে যে রাতের বেলায় মানে আপনার ঘোরাফেরা করতেছে, টিভি কিচ্ছু নাই, একটা পেপার ম্যাগাজিন পড়তে পড়তে এক সময় মানে চোখে ঘুম লেগে আসছে রাতবেলা। বলে যে আমার ঘরের মধ্যে বাতিগুলো ছিল হচ্ছে আপনার এই পাওয়ারের বাতি, যেগুলো আপনার 60 ওয়াট বা 100 ওয়াটের লাইট, লাল লাইট। তো বলতেছে যে একসময় আমি চোখে ঘুম লেগে আসছে, শুয়ে পড়ছি, মানে হঠাৎ একসময় ঘুম ভাঙলো, আমি দেখতেছি রুমের লাইট বন্ধ, মানে আলো নাই রুমের ভেতরে। তো আমি তখন ভাবতেছি রুমের লাইট কে বন্ধ করলো, কারণ সুইচ, কোনো বেড সুইচ নাই ওখানে, উঠে বন্ধ করতে হবে। একবার ভাবছি যে আমি নিজেই করছি কিনা। তো হঠাৎ করে অন্ধকারের মধ্যে মানে আবছাভাবে তাকায় দেখতেছি মনে হচ্ছে ঘরের মেঝের মধ্যে কয়েকজন মানুষ বসে আছে, 4-5 জন মানুষ গোল হয়ে বসে আছে, ঠিক ধরেন অনেকে লুডু খেলে বা তাস খেলে যেভাবে বসে সেভাবে এরকম বসে আছে কয়েকজন মানুষ। উনি নাকি মানে খুব ধরফড়া উঠে বসছে। উঠে বসার পরে উনি দেখে যে ওদের মধ্যে কোনো বিকার নাই, যারা বসে আছে উনি উঠে বসাতে একটা মানে বিছানার মতো সাউন্ড, মানে যেন কেউ নাই এরকম। এরকম একটা ব্যাপার। তো উনি উঠে বসে অনেকক্ষণ তাকায় আছে, ওনার মনে হচ্ছে ওনার নিজের হাত উনি যেরকম দেখতেছে অন্ধকারে, ঠিক ওইখানে ওই যে কতগুলো লোকের পুরুষের অবয়ব ঠিক সেভাবেই দেখতেছে, কিন্তু মনে হচ্ছে খালি গায়ে, মানে গায়ে জামা নেই। তো অনেকক্ষণ বসে থাকলো, তখন ওনার লজিক্যাল মাইন্ড উনি চিন্তা করতেছে উনি কি করবে, কথা বলবে, ওরা কি মানুষ, মানে সভাপতি ওনার মনে হচ্ছে এটা মানুষ, আবার ভয়ও পাচ্ছে, কেন শব্দ নাই, মানে একটা শব্দ হচ্ছে না, মানে মানুষ বসলে তো একটা নিঃশ্বাসেরও শব্দ হয়, সেই শব্দটাও নেই। তো উনি বেশ ভয় পেয়ে নিজেরা করলো, উনি খাটের থেকে আস্তে করে পা তুললো মাটিতে। পা যখন ফেসে তখন দেখে আস্তে করে মানে আপনার ওই পাশে যারা বসেছিল তাদের মধ্যে একজন বলল, মাথা ঘুরে তাকালো ওনার দিকে, এবং নাই, হঠাৎ করে সব আপনার ভ্যানিশ হয়ে গেছে, কোনো মানুষই নেই। তো উনি খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চিন্তা করলো এটা কি, তখন ওনার মাথায় ভৌতিক ব্যাপারটা মাথায় আসলো, এবং উনি বললো যে আমার তো রাতে ঘুম না হওয়ার দশা পুরো। তা আমি মোটামুটি গেলাম ওখানে, বাথরুমে গেলাম, এবং বাথরুমে যখন গেছে বলতে বাথরুমের দরজার কাছে যখন যাচ্ছি, পুরো রাস্তাটা মনে হচ্ছে যে বেশ লম্বা একটা করিডোরের মধ্যে ছিল, বারান্দা তারপর করিডোর আর কি। পুরো মনে হচ্ছে যে আমার পেছনে পেছনে কি হেঁটে হেঁটে আসছে, পুরো করিডোরের রাস্তাটা মনে হচ্ছে কি যেন ফলো করে করে আসছে। তো উনি বাথরুমে যে ওখানে আপনার বাথরুমে ঢুকছে, কিন্তু ওখানে বাথরুমে লাইট ছিল না, যেহেতু উনি একা তাকে ওনাকে এত অর্গানাইজ করে কেউ দেয় নেই। তো প্রথম দিন তাও উনি বাথরুমে গেলো, বাথরুমটা ইউজ করছে, ওরা আবার করে আসছে। তাহলে যখন ওই রুমে ঢুকতে ওনার মনে হচ্ছে রুমের ভিতরে মানুষ কথা বলতেছে, এবং খাচ্ছে, মনে হচ্ছে যে মানে আর কি কিছু খাওয়া দাওয়া করলে যেরকম মানে একটা মানে পার্টি টাইপের একটা সাউন্ড আসে ভেতরে সেরকম। তো নাড়াচাড়া হচ্ছে কিছু একটা ফ্লোরে এরকম। তো উনি ঢুকে তাকে কোনো মানুষজন নেই, বাট ফ্লোরে কি পড়া। উনি উঠছে, উঠে লাইটটা জ্বালাইছে রুমের। লাইট যখন জ্বালালো যে দেখে যে ওই যে ওনারা বন্ধুরা কাবাবটাও খেয়েছিল, ওই জিনিসগুলো উচ্ছিষ্টগুলো সেগুলো সে ফ্লোরের মধ্যে পড়ে আছে তখনও পর্যন্ত। মানে পড়ে আছে কি যেভাবে উনি রেখে গেছিল সেইভাবে না, জিনিসটাকে ধরেন কোনো মানে কুকুর বিড়াল যদি খায় যেভাবে করে যে যেরকম হয়, মানে চাবায় টাবায় মানে ফেলে রাখা, জাস্ট লাইক দ্যাট, ওরকম করে রাখা ওগুলো, মানে এক জায়গার মধ্যে পাইল আপ করা এরকম। তো উনি খুবই ভয় পেয়ে যায়, এবং উনি করে কি ওই রুমে আর শোয় না, ওখান থেকে আপনার ওই তোষকারিটা টেনে ও নিয়ে আসে অন্য রুমে, ড্রয়িং রুমের মতো জায়গাটা, ওখানে মানে ওখানে বিছিয়ে নিয়ে ঘুমায়। তো বললো যে বাবু রাতের বেলা যখন আমি শুয়েছি আমার এত ভয় লাগছে, কারণ আমার মনে আমি পুরো ফিল করতেছি
আমি যেখানে শুয়ে আছি তার আশপাশ দিয়ে উনি যখন কাহিনীটা বলছে রাসেল ভাই আমার নিজেরই বুঝতে পারছি ফিলিংসটা এমন হলো। সেটাই তো বলছে যে আমি যখন শুয়ে আছি মনে হচ্ছে যে আমার পায়ের কাছ দিয়ে মাথার কাছ দিয়ে কারা হেঁটে যাচ্ছে, পুরো লাইভ একটা বাসার মতো মনে হচ্ছে অন্ধকারে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। মানে তাদের মানে মনে হচ্ছে কারো একটা বাসায় উনি একটা ইন্ট্রুডার, উনি শুয়ে আছে। উনি হচ্ছে বাইরের মানুষ আর এরা রেগুলার এখানে থাকে, এবারে নিজেকে অপরিচিত লাগছে, এই বাসায় বানিয়ে নিতে পারছেন না। উনি প্রচণ্ড ভয় পায় এবং শেষ রাত্রে ওনার ভয়ের চোটে উনি ঘুমাবেন। এবং দিনের বেলা যখন উনি ঘুম থেকে ওঠেন তো প্রথম কাজ যেটা করেন ওনার যে ফ্রেন্ড তাকে এখানে রাখছিল তার সাথে যোগাযোগ করেন। এই যে এমনি কথাবার্তা বলে তো ওদের কিরে কি বলে যে আমি তোদের এই বাসায় দিয়ে দিছিস, আর আমার কোনো চয়েস নাই, আমার ওই বাসায় থাকতে হবে, বাবা বের করে দিচ্ছে, আমার যাওয়ারও জায়গা নেই, আর ওই চলারও টাকা নেই, তোর কালু বলছে যে আমাকে থাকার জায়গা দিবে, আমি আসি কিন্তু দুষ্ট এই সমস্যা তোমার এই বাসা। ও একটু মানে চুপচাপ মেরে যাবো, বলে যে দেখো কিছু প্রবলেম তো আসেই, এটা তো মানে বলতে ভুলে গেছি, বাট আসলে বিকজ অফ বাসাটা আরও পুরানো, এটা ঠিক পাকিস্তানের যুদ্ধ হচ্ছে তারও আহলো অনেক আগে এই বাড়ি তৈরি, সেই পাকিস্তান আমলে কত দেশ বিভাগের সময় করা বা সামথিং, মানে যখন নাকি ভারতবর্ষ বিভাগ হয় সেরকম কোনো সময়, 2 তলা বাড়ি মানে সেরকম কোনো সময় করা, এবং ওনাদের মানে বংশ পরম্পরার বাড়ি, ওনাদের অর্ধেক মানে রক্ত হচ্ছে আপনার বিহারি ওদিক থেকে তো বলে যে তো সুতরাং বাড়িতে তো হবেই, বাসাটা খালি পড়ে রয়েছে প্রায় সেই যুদ্ধের ওই সময় থেকে। ও আচ্ছা, অনেক কিন্তু খালিও খালি ওখানে কেউ নাই। তো বলে এর জন্য তুমি এক কাজ করো, তুমি রুম সুইচ করে তোমাকে আমি দিই, তুমি যাও এবং তার দোয়া টোয়া পড়ে তুমি ঘুমো। তো উনি মনে করেন যে ব্যাক করে দুপুরের পরেই ব্যাক করে বাসায় এসে, তো উনি বলে যে আমি যখন দুপুরে বাসায় উঠতেছি তখনই আমার কাছে গা ঝা লাগতেছে, তো মনে হয় যে কে তাকায় আছে, কে হাসতেছে, আসলে মানে ব্যাপারটা এরকম। এবং নিচতলা কেউ থাকে না, নিচতলারও ফাঁকা। আসলে চারপাশে কেউ থাকলে আসলে টের পাওয়া যায়, কিন্তু আমার চারপাশে কেউ আসতে পারে কিছু একটা। তো উনি যেটা করলো, ওনাকে উনি কর্নারের দিকে একটা রুম ছিল যেটা নাকি রাস্তায় ফেস করা, রাস্তার দিকে ফেস করা, উনি ওই রুমটার মধ্যে ঢুকলো, ঢুকে উনি এটাকে পরিষ্কার করলো, বোয়া টোয়া পড়লো, পরে ওই রুমে উনি থাকবো, বিছনা টিছনা করলো। তো করে রাত্রেবেলা উনি ওই রুমের লাইট কিনে লাগাইছে, আরেক রুম থেকে আরেকটা লাইট এনে লাগাইছে, 2টা লাইট দেখে লাগাইলো রুমে, ওই রুমে থাকার জন্য উনি করলো। তো বলছে যে এখানে আমি রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জেগে থাকার চেষ্টা করলাম যে আমি মানে ঘুমাবো না সহজে, কিন্তু একা মানুষ তো বলে বেশিক্ষণ আর জাগা যায় না, একসময় ঘুম চলে আসে। বলে এখানে যখন আমি ঘুমাই গেছি, এবার আমি লাইটটা বন্ধ করে ঘুমাইছি, এবার লাইট কতক্ষণ জ্বালা রাখবো। মানে হঠাৎ করে আমার মনে হলো ঠিক আমার মাথার কাছে যে জানালা, সেখানে 2জন মানুষ ফিস করে কথা বলতেছে। আচ্ছা, মানে আমি তাকালাম মাথা উঁচে করে, আমি স্পষ্ট দেখলাম যে 2টা মানুষ জানলার সামনে দাঁড়ানো এবং তাদের অবয়ব বোঝা যাচ্ছে, মানে পুরা মানুষ না, মানে পুরো স্পষ্ট মানুষ না, মানুষে বোঝা যাচ্ছে 2টা মানুষ দাঁড়ানো জায়গায়, তারা ফিস করে কথা বলছে, হুইসপারিং শোনা যাচ্ছে তাদের, ওকে, মুখের হুইসপারিংটা। তো উনি উঠে দাঁড়ায় ওই দূরে যায়, একটু সাইডে যেয়ে ওই দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে যে কি, তো ওখানে ওই ছায়ার মতোই দেখে। তারপর যে সে সাহস করে চিন্তা করে আমাদের থাকতেই হবে এখানে, সে দরজা খুলে ফেলে, যে এমনও তো হতে পারে কোনো চোর উঠছে এখানে, বাসাটা খালি, কেউ নেই, যেই বারান্দায় যায় দেখে কেউ নেই এখানে, পুরো মানে বারান্দাটা খালি। এবং উনি অনেক ফুলের ঘ্রাণ পায়, যদি ওই বাসায় ফুলের কিছু টব আছে বাট কোনোটাই ফুল নেই, কিন্তু মানে উনি ঘ্রাণ পাচ্ছে ফুল। এবং সে ওখানে আপনার ভয়ের ভিতরে চলে আসে, এসে এবং প্রত্যেকবার বাথরুমে গেলে উনি ওই যে মনে হতো বাথরুমে গিয়ে ফলো করে আসছে, পানি পড়ার শব্দ পেত, যে ভেতরে পানি খরচ করতেছে মানুষ, মানে ঢাল পড়ছে করতেছে এরকম পানির শব্দ পেত, এবং মানে টিপটাপ এরকম শব্দ পেত মানুষের। তো ওই বাড়িতে নাকি নিচতলায় একটা মানে একটা বাথরুম ছিল, সেটাকে উনি বলে নাই, মানে ওনার সাথে একটা মানে ওনাদের ফ্রেন্ড আসছিল, মেয়ে ফ্রেন্ড, ওনারা পরে আবার ওখানে ওই বাড়িতে একটা মানে ব্যাচে পড়ার একটা করে ওনাদের পরীক্ষার জন্য কয়েকজন ফ্রেন্ড মিলে পড়াশোনা করলো, রুম স্টাডি। একটা ফ্রেন্ড একবার ওই নিচে ওই বাথরুমটায় গেছে, কারণ সে উপরে বাথরুমটা নোংরা দেখে যায়নি, সে চিৎকার করে উঠছে, তো বলছে যে মানে কি ব্যাপার। তো সে বলে দেখছে যে বাথরুমে যখন নাকি সে ঢুকছে, বাথরুমে ঢুকে সে বাথরুম ইউজ করে মানে এরকম উঠে দাঁড়াইছে যখন, তো বাথরুমে যে পিছিয়ে ভেন্টিলেটারটা, সেখানে সে দেখছে কেমপুতকি মাখার একটা মুখ, মনে হচ্ছে রক্ত মাখা, তো মেরে টেরে মনে করেন যে নাকটা কে রক্ত পড়তেছে এরকম একটা মুখ দেখছে, জাস্ট ফর এ সেকেন্ড চিৎকার করে পেছনে এই যে একদম। তো এরপরে উনি ওই বাসা অনেকদিনই থাকে। উনি বলছে যে আমার থাকতে হয়, কারণ মানুষের জীবিকার কাছে মানে ভৌতিক বিষয়গুলো আসলে তখন গৌণ হয়ে যায়। তো বলছে যে আমার থাকতে হয়, এবং অনেক মানে এই ধরনের ব্যাপার স্যাপার সেই বাসায় সেভাবে করে। বলে যে এরপরে মানে ওনারা যখন চলে যায় এবং কালের বিবর্তনে ওই বাসাটা
ওই যে মালিক ছিল সে এটাকে গোডাউন হিসেবে ইউজ করে, পরে সে গার্মেন্টসের ব্যবসা করতো, কাপড় চোপড় রাখতো। তো বলতেছে যে এখন জানি না, উনি আর যায়নি। তা আমাকে যে বর্ণনা দিছিল আমার সেটা আমি রিকল করতে পারি বাসাটা কোন জায়গা হতে পারে। আচ্ছা, ওটুকুনো বললাম যে আমি ওই জায়গা দিয়ে 2-4 বছর আগে গেছি, তখনও কিন্তু পুরান বাড়ি ছিল অনেকগুলো। করে ওকে ভাই, ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য রয়েছে। থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে যাব এখন পার্টনারের কাছে, তার কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা শুনবো। হ্যালো লিসনার্স, আমি কার্নান পুরান ঢাকা থেকে এসেছি। তো প্রথমে এবং মাসুমদাকে জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে রেডিও ফর টিচার লিসনার্স আছেন তাদের সবাই জানাচ্ছি অনেক শুভেচ্ছা নতুন বছরে। আর আমি আজকে যে প্রথমে ঘটনাটা শেয়ার করব সেটি মূলত আমাদের পুরান ঢাকার একটা ঘটনা, এবং এটা মূলত একটা বাড়ির সাথে মানে রিলেটেড, এবং এটা হচ্ছে আমাদের এক কাজিনের বাসা, এবং এই বাড়িটা হচ্ছে প্রায় অনেক পুরনো, 70 থেকে 80 বছর আগের পুরনো একটা বাসার ঘটনা এটা। এবং বর্তমানে তারা বেশ কিছু মানে প্যারানর্মাল বিষয় তারা ফেস করছে, এবং যেটা হতো যে আগেও বেশ কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে এই বাসার সাথে। এবং এই বাসার যে লোকেশনটা সেটা আমি একটু বলুন। এই বাসাটা হচ্ছে আমাদের পুরনো ঢাকার সূত্রাপুর নামক যে এলাকা রয়েছে, সেখানে লোহারপুর নামে একটা জায়গা আছে সেখানে, এবং এখানে একটা বড় খাল আছে, এবং এই খালটা মানে একদম সংযোগ করে হচ্ছে বুড়িগঙ্গা নদীতে, মানে বুড়িগঙ্গা নদীর সাথে কানেক্টেড। এবং এই এক্স্যাক্টলি যে বাসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে সেই খালপাড়ি বাসাটা রয়েছে। এবং এই বাসাটা মানে যে খালপাড়ির যে জায়গাটাতে অবস্থিত সেই জায়গাটাতে মানে কিছু ঝোপঝাড় এবং জংলার মতো বেশ কিছু জায়গা রয়েছে এখনও। এবং যখন আগে যে ঘটনাগুলো ঘটতো তখন ম্যাক্সিমামই দেখা যেত যে এই স্পেসিফিক লোকেশনটাতেই ঘটতো, এবং তখন যে দেখা যেত যে মানে এত জনবসতি ঘন ছিল না, দেখা যেত যে এই জায়গাটায় আরও বেশি মানে বন জঙ্গল ছিল, গাছপালা ছিল। তো তখন আরও বেশি প্যারানর্মাল বিষয়গুলো এই বাসার লোকজন ফেস করতো। এবং এই বাসার যে একটু বর্ণনা দিব আমি, বাসার যে নদীর একটা সাইডে যে বাসাটা মানে আছে সেটার এবারে একটা বারান্দা রয়েছে যেটা একদম নদীর পাশে, মানে বারান্দায় গেলে নদী দেখা যায়, অনেক বড় একটা বারান্দা, এবং এই ঠিক বাম পাশে হচ্ছে সেই খালপাড়। তো প্রথমে একটু শুরু করে আমি পুরান একটা ঘটনা দিই। পুরান ঘটনা হচ্ছে এরকম যে এই বাসায় তো অনেক লোকজন থাকতো এক সময়, এবং যেটা হতো যে অনেক সার্ভে নিয়ে বাসায় কাজ করতো তারা, যেটা হতো যে প্রত্যেকদিন রাত্রে এই যে বারান্দার কথাটা আমি বললাম যেটা একদম নদীর পাশে, নদী দেখা যায়, তো এখানে রাত্রে এসে তারা ঘুমাতো। তো এখানে তারা যখন রাত্রে ঘুমাতো এর মধ্যে একজন সার্ভেন্ট যেটা হয় যে রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যেটা ফিল করে যে বারান্দা দিয়ে মনে হচ্ছে যে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে, এবং সেটা যদি কোনো একটা মানুষের হাঁটার যেভাবে সেটা তো বোঝাই হয়ে যাবে। সেটা মনে হচ্ছিল যে অনেক ওজনদার কিছু একটা লোক, মানে মানে মানুষ না ঠিক, মানে ওখানে হেঁটে যাচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না কি। কিন্তু সে ভয়ে ভয়ে যেটা করলো যে এক সময় সেটা দেখার চেষ্টা করলো যে আসলে কি, মানে এখান থেকে কি হাঁটতেছে আসলে, তো রাত্রে এখান থেকে হাঁটার শব্দ কোত্থেকে আসতেছে। সে হঠাৎ করে দেখলো যে যে সাইডটা খালপাড়ের যে জায়গাটা, ওখানে যে বারান্দার যে সাইডটা, সেখান থেকে সে দেখলো যে অনেক লম্বা মানে কালো কিছু একটা পরা, কালো আলখাল্লা পরা এরকম কিছু একটা অনেক লম্বা একটা লোক সেখান থেকে হেঁটে আসতেছে। ঠিক তারা যেখানে ঘুমিয়ে আছে ঠিক সেই জায়গায় বরাবর ওই জিনিসটা হেঁটে আসতেছে, এবং ওটা ছিল অনেক চিকুন এবং অনেক লম্বা, এবং ওটা হাঁটতেছে যখন, তখন ওই হাঁটার যে শব্দগুলো তখন সে পাচ্ছিল। এবং একটা সময় সে যেটা করে যে ভয়ে একটা সময় সে চোখ বন্ধ করে ফেলে, এবং কিছুক্ষণ পরে যেটা হয় যে সে যেটা ফিল করে যে তার হাতের উপর দিয়ে কোনো কিছু মানে তাকে মানে চাপ দিয়ে চলে গেছে এরকম কিছু একটা। এবং সে যখন মানে চিৎকার দেয় তখন সবাই ঘুম থেকে উঠে যায়, এবং সে যেটা বলে যে সবাইকে যে এরকম কিছু একটা সে দেখেছে। এবং ওই দিনই মানে ওই দিন রাত্রে যেটা হয় যে মানে এই ঘটনাটা ঘটার সাথে সাথে মানে তার হাতের যে কনুইটা সেটা ভেঙে যায়। মানে ওটা এতই ওজন ছিল ওটার যে মানে ওটা যখন উপর দিয়ে চলে যায় হাতের উপর দিয়ে, তখন তার হাতের কনুইটা ভেঙে যায়। তো এরপরেই যেটা হতো যে ওই বাসার রাতের বেলা কেউ এই বারান্দায় রাত্রে ঘুমাতো না, এবং ওই বাসায় তখন একটা মিথ প্রচলিত ছিল যে সবাই মনে করতো যে ওই বারান্দাটা হচ্ছে ওই জিনদের চলাচলের পথ, ওখান থেকে হেঁটে ওই জিনেরা ওই নদীর দিকে যেত, এবং নদীর থেকে আবার যখন ব্যাক করতো তখন ওই বারান্দাটা হয়ে আসতো। তো এরকম একটা মিথ প্রচলিত ছিল তখন, এবং তারা যেটা করতো যে যখনই মাগরিবের আজান দিত তখনই বারান্দার সব দরজা জানালা বন্ধ করে দিত, এবং এই বারান্দায় কেউ ভয়ে রাতের বেলা যেত না। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে বাসার সব কিছুই আগের মতোই স্ট্রাকচার রয়েছে, কিন্তু বর্তমানে যেটা হয়েছে যে মানে ওই মিটটা এখন আর প্রচলিত নেই। তো দেখা যায় যে বাসার লোকজন চেঞ্জ হয়েছে, এবং যেটা হয় যে ওই বারান্দাটা এখন মানে ম্যাক্সিমাম টাইম খোলাই থাকে, তো ওখানে সবাই যায়, এখন তেমন একটা কিছু হয় না। কিন্তু এখন স্পেসিফিক্যালি বর্তমানে কিছু ঘটনা ঘটতেছে তাদের সাথে, সেটা হচ্ছে যে এরকম যে তারা যখন রাতের বেলা মানে কেউ একজন এই বারান্দার পাশে যে রুমগুলো সেখানে রাত্রে ঘুমিয়ে পড়ে,
তখন তারা হঠাৎ করে দেখে যেটা যে তাদের রুমে মানে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখে যে তাদের বিছানায় বা রুমের আশেপাশে কেউ হাঁটা চলাফেরা করতেছে, এবং এই যে হাঁটতেছে সে তাদের বাসারই কোনো একজন সদস্য। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, কেননা যেই ওই রুমগুলোতে ঘুমায় সবাই ভেতর থেকে মানে লক করে ঘুমায়, তো বাসার সদস্য ভেতরে আসার কোনো কথাই না। তো তারা যেটা করে যে কোনো কিছু মানে চিৎকার করে না, কিছুই বলে না। যখন সকালবেলা উঠে ওই স্পেসিফিক সদস্যটাকে মানে যাকে সে রাতের বেলা দেখেছিল তাকে যখন জিজ্ঞেস করে, তো তারা বলে যে না, আমি তো এরকম রুমের ভিতরে যাইনি, এটা তো কোনোভাবেই সম্ভব না। তো এরকম আরও অনেক ছোটো ছোটো ঘটনা ঘটতেছে। তবে রিসেন্টলি যেটা মানে বছরখানেক আগে একটা অদ্ভুত ঘটনা ওই বাসার সাথে ঘটে, তো সেটাই আমি বলি। সেটা হচ্ছে এরকম যে ওই খালপাড়ের যে রাস্তাটার কথা আমি বললাম, তো সেইখানে ওই বাসাটার একটা মানে স্টোর রুমের মতো বলা যায় একটা মানে জায়গা রয়েছে নিচের দিকে, এবং ওই জায়গাটা এমন একটা রুম যেটা হচ্ছে যে অনেক সময় পুরনো বাড়ি ঘরে দেখা যায় না যে মানে ওই দেয়াল ভেঙে গেছে এরকম, এবং কেউ থাকে না, পুরনো আসবাবপত্র বা কাঠের কিছু ওখানে রাখা হয় এরকম একটা জায়গায়। তো ওই জায়গাটা স্পেসিফিক্যালি দিনের বেলাও কেউ আসা যাওয়া করে না। তো ওইখানে যেটা হয় যে অনেক পুরনো কিছু জিনিসপত্র ওই বাসার মানুষজন রেখে দেয়। তো এরকম করতে করতে যেটা হয় যে ওই একদিন মাগরিবের আজান দেওয়ার আগেই তো একটা ছোট ছেলে যেটা হয় যে মানে খেলতে খেলতে মানে বল টল বা কিছু একটা মানে ওই রুমটাতে চলে যায়। তো ওই স্পেসিফিকভাবে ছেলেটা যখন ওই রুমটাতে থেকে আনতে যাবে খালপাড়ের পাশে যে রুমটা, আর তখন যেটা হয় যে মাগরিবের আজান ঠিক দেয়নি, দিবে এরকম একটা অবস্থা, এবং ওই সময় ছিল বর্ষাকাল। তো দেখা যেত যে ওই খালপাড়ে অনেক মানুষ ওই ছিপ নিয়ে মাছ ধরতে বসতো। তো এরকম একটা সময় সে দেখে যে তার বলটা ওই খালপাড়ের কোনো একজন মানুষ ছিপ দিয়ে মাছ ধরতেছে, ওনার পাশে যেয়ে পড়ছে বলটা। তো দূর থেকে ওই বাচ্চাটা দেখে যে ওই লোকটা মানে নিচু হয়ে মাছ ধরতেছে এরকম মনে হবে, কিন্তু যখন ওই বাচ্চাটা মানে বল নিতে ওই স্পেসিফিক লোকটার কাছে যায়, তখন সে যেটা দেখে যে ওই লোকটার মাথা নেই। তো মাথা ছাড়া একটা মানুষ ওখানে মাছ ধরতেছে। এটা দেখার পরে ওই মানে বাচ্চাটা টেন্সলেস হয়ে যায়। তার মানে ওদের বাসার আশেপাশে এরকম ঘটনা অহরহই হ্যাঁ, ওখানে এরকম একটা মিথ প্রচলিত ছিল, এবং ভয় অনেকে ওই দিনের বেলা ওই খালপাড়ের ওই রাস্তাগুলো ইউজ করতো না, এরকম একটা প্লেস যেটা। তো এরপরে ওই বাচ্চা যখন প্লেন ফেরে তখন সে মানে বলে যে এরকম আমি দেখছি এটা সেটা। তো সবাই তো মোটামুটি একটা মিথ যেহেতু প্রচলিত আছে, সবাই এটাকে মানে মনে করছে যে হ্যাঁ আসলে হয়তো বা কিছু আছে। তো এরকম হঠাৎ করে কিছু খুঁটহাট ঘটনা ঘটে। যেমন আরেকটা ছোট একটা ঘটনা বলবো, যেমন ওই বাসারই 3 তলার একটা রুম আছে, যে রুমটা মানে মোটামুটি প্রায় ম্যাক্সিমাম সময় লক থাকে। তো কেউ যখন মানে ওই রুমটাতে যায়, একজন আমার এক কাজিন ওই রুমটাতে যখন মানে যাবে, তো বাইরের দিক দিয়ে লক করা ছিল, সে যখন লকটা খুলে রুমের ভিতরে ঢুকবে, অবশ্যই রুমের ভিতরে লাইট অফ করা, কেউ নেই। তো ঢোকার সাথে সাথে যখন সে লাইটটা অন করে, তখন তার যেটা ফিল হয় যে তাকে অনেকজন 3-4জন লোক ধাক্কা দিয়ে যদি বেরিয়ে যায়, রুম থেকে বেরোলে যেরকম মনে হবে ঠিক সেরকম সে ফিল করে যে তাকে কেউ ধাক্কা দিয়ে গেট দিয়ে মানে 3-4জন লোক বেরিয়ে গেল, এরকম সে একটা জিনিস ফিল করে, কিন্তু কিছুই নেই, কিছুই ছিল না সেখানে। তো এরকম অনেক ছোট ছোট ঘটনাই বাসার সাথে। আচ্ছা, আমি একটা জিনিস শুনতে চাই, সেটা হচ্ছে আরেকটা জিনিস। আপনি যেহেতু পুরান ঢাকার, আমরা একটু আগে ওই যে অফেয়ারে শুনছিলাম আপনাদের ওইখানে গলাকাটা সাহেব বলে একটা ব্যাপার আছে, এটা কি একটু বলবেন? এটা আসলে মানে এক্স্যাক্টলি আমরা কেউ দেখিনি, কিন্তু আমাদের বাবার কাছ থেকে শুনেছি, দাদার কাছ থেকে শুনেছি যে ওই আমাদের যে আমি যেখানে স্পেসিফিক্যালি থাকি ইংলিশ রোড রায় সাহেব বাজার এলাকায়, ওই বাহাদুর শাহ পার্কের যে ওই রাস্তাটা মানে ওই স্পেসিফিক রাস্তাগুলোর অনেক আগের ঘটনা এগুলো। তো ওখানে নাকি দেখতো অনেকে যে রাতের বেলা যদি কোনো কারণে কেউ ঘুম থেকে উঠে মানে রাস্তায় বেরোতো বা কিছু মানে লেট করে বাসায় ফিরলে, বা অনেকে যেটা দেখতো যে গলাকাটা সাহেবের মতো কেউ একজন মানে ওই ঘোড়ার উপর দিয়ে চলে চলে সেখানে যাচ্ছে, এরকম অনেক কিছু দেখতো। কিন্তু তখন তো এত ঘনবসতি ছিল না, তখন লোকজন খুব কম ছিল। তো এরকম অনেকে দেখতো, কিন্তু ভয় আবার সামনে যেত না। তো এরকম অনেক ঘটনায় আমি আমার আব্বুর কাছ থেকে আমি শুনেছি। তো এরকম আরও ঘটনা প্রচলিত রয়েছে, যেমন আমি এটাও শুনেছি যে এইরকম জিনিসটাকে আমাদের মানে ঢাকা শহরের অনেক লোকেশনেই দেখা গেছে। আচ্ছা, এই গলাকাটা সাহেব সম্পর্কে বাবু ভাই মনে কিছু একটা বলতে চাচ্ছিলেন কি? মানে এই ঘটনা কিন্তু খুব বেশি শুনি আমি, বেশ প্রচলিত একটা ঘটনা এবং বেশ প্রচলিত একটা ব্যাপার। রাসুল ভাই, এই ঘটনা সম্বন্ধে অ্যাকচুয়ালি এর আগে আমি বলেছি একবার যে এটা পৃথিবীর বিভিন্ন দেশে এই মিথটা প্রচলিত আছে। আমাদের ঢাকা শহরের কয়েকটা জায়গা, যেমন পুরান ঢাকা অঞ্চলে বেশি, যেমন ধানমন্ডি 15 নম্বর এলাকায় আমার শাশুড়ি নিজে রেখেছিল বা মানে তার বারান্দা দিয়ে, যেরকম মানে একটা ঘোড়ার উপর মানুষ যাচ্ছে, মানে তার গলা নাই। আচ্ছা, এছাড়া ওই যে তো বললোই যে ইংলিশ রোডের ওখানে মানে দেখা যেত। তো এটা অনেকে বলে যে অনেক ব্রিটিশরা ছিল, অত্যাচারী ছিল, তো মানুষ এক সময় বিরক্ত হয়ে তাদের অনেককে ডিক্যাপিট করে দিত আর কি। ওকে, এবং পরবর্তীতে নাকি তাদের এরকম মানে অনেককে দেখা যেত যে ঘোড়ার উপরে শহর হয়ে যায়, শহর হয়ে যায়, এরকম নাকি দেখতো। ওকে। এটা পুরান ঢাকার কয়েকটা জায়গায় এরকম শোনা যায় আর কি। এই
খুবই অদ্ভুত ব্যাপার। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। আমরা চলে যাব আফরান ভাইয়ের কাছে আরো একবার, এবং তারপরে আবারও ফিরে আসবো। আমরা চলে যাচ্ছি আফরান ভাইয়ের কাছে, এবং আফরান ভাইয়ের কাছে দ্বিতীয় ঘটনাটি আমরা এখন এই মুহূর্তে শুনে আসবো। আফরান ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো, এটা আমাদের রাজবাড়ির বহুত স্টিমের সদস্য সজীব এটা কালেক্ট করে দিয়েছে আর কি। ধন্যবাদ সজীবকে। এখন যে ঘটনাটির সময়টা 2003 সাল। জি। আর এই 3 সালে যিনি মানে তার নামটা হলো শরীফুল। তো উনি মানে যখন লেখাপড়া শেষ করেন, প্রায় টানা 3 বছর ওনার কোনো চাকরি হচ্ছিল না। তো 3 বছর পরে একটা মাইক্রো ক্রেডিট কোম্পানিতে ওনার চাকরি হন, এবং ওনার চাকরিটা হলো আপনার পাবনা জেলার ঈশ্বরদী থানাতে ওনার চাকরি হন। বাট ওনার যেই জায়গাটাতে ছিল সেটা হার্ডিঞ্জ ব্রিজ থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে একটা জায়গাতে উনি থাকতেন আর কি। ওখানে একটা মেসে থাকতেন আর কি। তো মেস কেন্দ্রিক রাসেল ভাই আসলে প্রথম ঘটনাটা সূত্রপাত। ওকে। তো উনি যখন যে মেসটাতে থাকতেন, সেই মেসটা ছিল দোতলা বিশিষ্ট মেস। তো উনি দেখতেন যে দোতলাতে কোনো রুমগুলো ভাড়া দেওয়া হয় না, সব ভাড়া হচ্ছে নিচতলাতে। তো নিচতলাতে রুমগুলো খুব বেশি মানে একটু ঘিঞ্জি, একটু স্যাঁতস্যাঁতে, কিন্তু দোতলার রুমগুলো ভালো, কিন্তু কেন জানি দোতলার রুম কখনোই ভাড়া দেয় না। মানে একটা অদ্ভুত ব্যাপার। তো এইটা নিয়ে ওনার একটু কৌতূহল ছিল, কিন্তু ওইভাবে কখনো মানে প্রশ্ন করলেও কেয়ারটেকার কখনো ওনাকে ওইভাবে উত্তর দেয় নাই। আচ্ছা। তো উনি যে কাজটা করতেন, নর্মালি সকালবেলা অফিসে চলে যেতেন, আবার সন্ধ্যার দিকে ফিরে আসতেন। সন্ধ্যার দিকে ফিরে এসে অফিসিয়াল কিছু কাজ আবার ঘরে বসে উনি করতেন আলোতে। তো এখন উনি একদিন সন্ধ্যার পর বাসায় এসে যখনই দরজাটা খুলেছেন, রাসেল ভাই মাঝখানে আমি একটু হয়ে গেছে, সেটা হলো ওই রুমটা ঘিঞ্জি হওয়ার কারণে উনি ওই মানে কেয়ারটেকারকে বলে অনেক রিকোয়েস্ট করে দোতলার একটা বন্ধ রুম, মানে দোতলার রুমগুলো সবই প্রায় খোলা থাকতো, কিন্তু একটা রুম সবসময় বন্ধ থাকতো। উনি বন্ধ রুমটা অনেক রিকোয়েস্ট করে মানে দারোয়ান মানে কেয়ারটেকারের কাছ থেকে রিকোয়েস্ট করে রুমটা নেন আর কি। তো ওখানে 1-2 দিন একটু ভালো ছিলেন আর কি। 3 দিনের মাথায় উনি যখন ওই সন্ধ্যার পরে আসেন, আসার পরে দরজা যখনই খুলেছেন, হঠাৎ করে একটা প্রচন্ড গরম বাতাস মনে হলো জানালা দিয়ে ধপ করে ঢুকে ওনার শরীরে লেগে আবার দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। না বাতাস এমনি আসলে আমরা টের পাই, কিন্তু মনে হলো বাতাসটা ঢুকে মানে শুধু গায়ে লেগে আবার বের হয়ে চলে গেল, ওনার কাছে এমন মনে হলো। তো উনি মনে করলেন হয়তো বা গরমকাল, এরকম তো হতেই পারে। উনি এইভাবে এইটাই চিন্তা করেছেন আর কি। তো উনি যখন মানে ওয়াশরুম থেকে মানে ফ্রেশ হয়ে এসে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে যাবেন, হঠাৎ রাসেল ভাই উনি দেখেন যে আসলে ওনার মাথার বেশ কয়েকটা চুল পুড়ে গেছে। শুধু চুল না, ওনার ভ্রু এখানেও বেশ কিছু পুড়ে গেছে। ওনার একটু দাড়ি ছিল, সেই দাড়িরও একটা অংশ পুড়ে গেছে। এবং ওনার মুখে, উনি তো সাধারণভাবে মুখ ধুয়ে চলে আসছিলেন বাইরে, দেখে ওনার মুখে কালি লেগে আছে। তার মানে অনেক সময় দেখি না রাসেল ভাই, ওই যে ধোয়া অনেক সময় মুখে লাগলে কালো হয়ে যায় জায়গা। তো মনে হলো যে ওই যে গরম বাতাসটা এসেছে, এই বাতাসের কারণে ওনার এরকমটা হয়েছে। উনি খুবই অবাক। আর একটা অবাক হলো যে উনি যখনই রুমে ঢুকেছেন, অতটা মানে বিছানার দিকে তাকানোর সময় পান নাই। উনি বিছানার দিকে তাকিয়ে ওনার বিছানা একদম তছনছ করা, মানে একদম এলোমেলো করা। উনি চিন্তা করেছেন হয়তো বা উনি যখন বের হয়ে যাবেন তাড়াহুড়া এরকমটা করেছেন কিনা, উনি এরকমটা চিন্তা করেছেন, কিন্তু ওনার মনে পড়ছে না যে এরকমটা করতে পারে। তারপর উনি মনে মনে চিন্তা করেছেন এটা কাকতালীয় ব্যাপার, এটা মনে করে উনি মানে তখন চিন্তা করেছেন। রাসেল ভাই রাত যখন গভীর হয়েছে, অনেক রাত, তখন হঠাৎ, কারণ ওনার রুমটা ওই দক্ষিণ দিকে জানালা ছিল, একটু বাতাস আসতো, তো দক্ষিণ দিকে জানালা দিক দিয়ে হঠাৎ করে মানে খুবই একটা মানে ছোট বাচ্চা, 7-8 বছর বয়সে একটা বাচ্চা মেয়ের একটা কান্নার আওয়াজ ওনার কানে আসছিল। তো মানে হু হু করে কাঁদছিল। উনি প্রথম দিকে উঠেছেন, তখন ঘুম চলে আসছিল, ঘুম মানে জড়িত মানে চোখেই উনি উঠে দেখেন যে ওনার বাসার নিচে ফ্রক পরা ছোট্ট একটা মেয়ে, সে বসে বসে কাঁদছে। উনি চিন্তা করেছেন হয়তো বা মানে ঘুম থেকে উঠেছি, আমার মানে চোখে আমি এখনো স্বপ্নের মধ্যেই আছি।
এটা চিন্তা করে উনি আবার শুয়ে পড়েছেন। তারপরে উনি ঘুমিয়ে গেছেন, ওনার আর তখন আর কিছু মনে নাই। আর এই ঘটনাটা উনি প্রথম দিন কাউকে শেয়ারও করেন। জি। তো পরের দিন রাসেল ভাই একই ঘটনা। তো তখন আর ওই গরম বাতাসটা হচ্ছে না, উনি প্রতিদিন জানালার কাছে কান্নার আওয়াজ শোনেন। এখন উনি চিন্তা করছেন যে এটা কি আমার মনের ভুল নাকি এটা সত্যি সত্যি। তখন উনি এই কেয়ারটেকারকে জিজ্ঞেস করেন। কেয়ারটেকার বলে যে এটা আপনার মনের ভুল, এরকম কিছু এখানে নাই, আচ্ছা। এরকম কিছু এখানে নাই, এটা আপনার সম্পূর্ণই মনের ভুল। তো চতুর্থ দিন রাসেল ভাই উনি একই রকম ভাবে শুয়ে আছেন গভীর রাত্রে। হঠাৎ তখন আর নিচে কান্নার আওয়াজ হয়, তখন উনি দেখেন ঘরের মধ্যে একটা মানে দরজার কিনারে কালো একটা ছায়া মূর্তি বসে আছে। মানে তখন ওইখান থেকে কান্নার আওয়াজ আসছে। তখন উনি ঘুম থেকে জেগে জিজ্ঞেস করেন কে কে, জিজ্ঞেস করেন, দেখেন ছায়া মূর্তিটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে বেশি কাছে যখন চলে আসে তখন উনি মানে হাতের কাছে যে সুইচটা ছিল, মানে বেড সুইচ যেটা আমরা বলি, বেড সুইচটা যখনই জ্বালিয়েছেন তখনই দেখেন ওইটা, ওই যে নিচে যে ফ্রক পরা একটা মেয়েকে উনি দেখতেন, ওইটা সেই মেয়ে। ওটা দেখার পরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর উনি ওনাকে, তারপর কিছু মনে নাই। সকালবেলা যখন অফিসে সবাই যে যার মতো চলে গেছে, যেহেতু উপরতলায় উনি থাকেন, নিচতলায় অন্যরা থাকেন, চলে গেছে। তো অফিস থেকে খবর মানে যখন তাকে খুঁজতে এসেছে, কি ব্যাপার আসলো না কেন, তার মেসে এসেছে। মেসে আসার পরে ওই বিকালের দিকে তার ওই দরজা ভেঙে বের করা হয়েছে তাকে সেন্সলেস অবস্থায়। তখন সবাইকে যখন ঘটনাটা মানে উনি বললেন, এখন সবাই দেখে কেউই অবাক হলো না, এবং সবাই সবার দিকে ফিসফিসানি করছে, মানে কেউ কোনো অবাক না, মানে এই ঘটনাটা মনে হয় হওয়ারই ছিল। তো উনি অবাক হলেন, অবাক হয়ে জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা এই বিষয় নিয়ে তো কোনো কথাই বলছেন না। বলে যে এই দোতলার রুমটা অনেকদিন ধরেই বন্ধ, আপনি কেন এখানে উঠতে গেলেন? এখানে একটা সমস্যা রয়েছে। তো সমস্যাটা কি সেটা যখন উনি জানলেন, তো বিষয়টা ছিল এমন যে 2001 সালের দিকে কতিপয় দুষ্কৃতকারী 6-7 বছর বয়সী একটা ছোট্ট মেয়েকে মানে কিডন্যাপ করে নিয়ে আসে এবং তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। কিন্তু পরিবার মুক্তিপণ দেওয়ার পরও ওরা ওই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করে। যদিও পরবর্তীতে পুলিশের অভিযানে তারা সবাই ধরা পড়েছিল, কিন্তু ওই রুমে এরপর থেকে যেই থাকুক না কেন এই একই রকমের সমস্যা ফেস করে, যার কারণে ওই রুমটা স্থায়ীভাবে তালাবদ্ধ থাকে, কাউকে দেওয়া হয় না। কিন্তু উনি অনেক জোরাজোরি করেছে, যার কারণে কেয়ারটেকার তাকে দিয়েছিল, এবং উনি একটু সাহসী মানুষ ছিলেন, কেয়ারটেকার ওইভাবে চিন্তা করে তাকে দিয়েছে ওইটা। তো যার ফলে উনি এই ধরনের একটু সমস্যা ফেস করেন। কিন্তু রাসেল ভাই সমস্যা মানে এখানেই শেষ না, সমস্যা আরো রয়েছে। সেটা হচ্ছে যে পরবর্তীতে উনি ওইখান থেকে ওই চাকরিটা ছেড়ে দিয়ে উনি যশোরে চলে আসেন। যশোর একটি প্রতিষ্ঠানে, একটা স্বনামধন্য প্রতিষ্ঠানটার নাম আমি বলবো না, স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে, সেখানে যেহেতু ওনার মাইক্রো মানে ক্ষুদ্র ঋণদান কর্মসূচিতে অভিজ্ঞতা ছিল, ওখানে একটা এনজিওতে উনি মানে কাজ নেন। এরপর উনি যখন বিবাহ করেন, ওনার একটা সন্তানও বাঁচত না। অদ্ভুত ব্যাপার, ওনার প্রত্যেকটা সন্তানেরই মানে ভূমিষ্ঠ হওয়ার পর মাথার কোনো না কোনো অংশ জি। মানে নাই, মানে সেটা হয়তো বা মানে নষ্ট হয়ে গেছে বা খুলে পড়ে গেছে, মানে মাথার কোন একটা অংশ নাই, এবং সবাই মৃত অবস্থায় জন্ম নেয়। আচ্ছা। এরকম 5 থেকে 6টা বেবি ওনার এরকম হয়েছে যে মাথার কোনো একটা অংশ নাই। 7 নাম্বার বেবি যেটা, তখনও তাকে আল্ট্রাসাউন্ড করার সময় ডাক্তার বলে দেন যে এই বাচ্চার তো মাথাই নেই। এই যে অদ্ভুত ব্যাপারগুলো আসলে ওনার সাথে ঘটতে থাকে, তখন উনি বিভিন্ন লোকের মানে পরামর্শ নেন এই সমস্যাটার কারণ সম্পর্কে। তখন তো ওনাকে যেটা বলা হয় যে উনি যখন ওই রুমটাতে ছিলেন তখন থেকেই ওনার সাথে বেশ কিছু দুষ্টু মানে জিন তার সাথে লেগে আছে, জি। এবং যার কারণে ওখানে এরপর থেকে ওনার যে বেবিগুলো হচ্ছে বা ওদের একটা প্রভাবের কারণে এটা হচ্ছে। আর আরেকটা বিষয় রাসেল ভাই, উনি জানতে পেরেছিলেন যে ওই ছোট্ট মেয়েটাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, ওর মাথায় খুবই মারাত্মকভাবে জখম করে ওর মাথার একটা অংশ মানে খুব বিভৎসভাবে থেতলে দেওয়া হয়েছিল, এবং পুরো চেহারাটাকে খুবই বিকৃত করে দেওয়া হয়েছিল। তো এই একটা বিষয়ের সাথে উনি একটু মেলানোর চেষ্টা করেন যে আমাদের সন্তানগুলো হচ্ছে তারও তো মাথা এরকম একটা সমস্যা থাকে যে এক পাশটা নাই। তো এটার সাথে উনি মিলান, তো হুজুরদেরকে বলেন যে এই সমস্যা। তো অনেক তদবিরের পরে এই বিষয়টা ঠিক হয়ে গেছিল। এখন রাসেল ভাই উনি যশোরেই কর্মরত আছেন। এখন ওনার বাচ্চা কাচ্চাও আছে রাসেল ভাই।
তো এই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সেকেন্ড ঘটনাটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যারা শুনছেন তারা অনেক এনজয় করছেন এই মুহূর্তে এবং আমাদের সঙ্গে আছেন আফনান ভাই এবং আমাদের প্রথম যে অতিথি সে। আপনার তো ঘটনা শেষ, আপনার কি আর কোনো ঘটনা আছে? না, আপনার আরেকটা ঘটনা আছে। ওকে, আমরা একটা ঘটনা ছোট্ট করে শুনে ফেলি তার কাছ থেকে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। আমি আরমান ফ্রম মিরপুর 1। রাসেল ভাই, ঘটনাটি আমার আব্বুর সাথে ঘটা। তো আমার আব্বু হচ্ছে যে আমার দাদির হচ্ছে মেজো ছেলে। তো আমার দাদির কাছে এই আগে যুগে যেরকম বলতো যে জিন পরি, তো এই জিনিসগুলো ছিল। তো আমার দাদি আমার আব্বুকে খুব বেশি ভালোবাসতো। তো সেই আদলে নাকি আমার আব্বুর কাছে আমার দাদি মারা যাওয়ার পরে ওই জিনগুলো আব্বুর কাছে চলে আসে। তো ঘটনাটা 2012 সালে আমি রুমে শুয়ে আছি, রাত 2টা থেকে 2:30 বাজে। এই সময় হঠাৎ করে আমার কানে, মানে আমার রুমের একদমই পাশে অনেকগুলো কুকুরের আওয়াজ। মানে রাত্রেবেলায় যেরকম রাসেল ভাই কুকুর অনেক ঘেউ ঘেউ করে না, 8-10টা কুকুর, ঠিক এরকম একটা কুকুরের আওয়াজ হচ্ছে যে আমার কানে আসলো। তো সচরাচর রাত্রেবেলার কুকুর এরকম মানে ঘেউ ঘেউ করতে থাকে, ব্যাপারটা আমি খুব নর্মালি নিলাম, মানে সেরকম কিছুই মনে করলাম না। আচ্ছা, তো রাসেল ভাই, ওই যে রাত্রে কুকুর ঘেউ ঘেউ করতেছিল, ওই সময় কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছিল। সেটা হচ্ছে যে আব্বু ওই সময় হচ্ছে বাসা থেকে বের হয়ে মানে ঠিক হচ্ছে বাসা থেকে বের হচ্ছে। তো ওই আব্বুকে বাসা থেকে বের হতে দেখে এই কুকুরগুলো ঘেউ ঘেউ করতে মানে চিল্লাফাল্লা শুরু করেছিল আর কি। তো এই জন্য বেসিক্যালি রাসেল ভাই কুকুরগুলো ভেবাচ্ছিল। তো ওই সময় আব্বুকে জিনেরা, মানে আমি পরে আম্মুর কাছ থেকে জানলাম যে জিনেরা মসজিদে নিয়ে গেছিল। তো আমাদের ওক্তিয়া মসজিদ, আমরা যেখানে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, সেটা একটি ওক্তিয়া মসজিদ। তো তার পাশেই একটা হচ্ছে জামে মসজিদ আছে। মসজিদটার নাম আমি প্রসঙ্গত কারণে রাসেল ভাই উল্লেখ করছি না, কারণ এই মসজিদটাতে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। তো ওই মসজিদে নিয়ে গেছে। তো আব্বু বেসিক্যালি যেটা মনে করেছিল যে হয়তো ফজরের আজান হয়ে গেছে, তো আমি চাই মসজিদে নামাজ পড়তে, এরকম। তো মসজিদে যাওয়ার পরে দেখে মসজিদের মধ্যে কেউ নাই, একদম মেন যেটা ফটক দরজাটা সেটা খোলা আছে, দেন জানালাগুলো কাকতালীয় ভাবে সবগুলো খোলা রাসেল ভাই। তো আব্বু হচ্ছে যে মসজিদে ঢোকার পরে তিনি বুঝতে পারছে যে মানে আজান হলে তো রাসেল ভাই কেউ একজন থাকবে মসজিদে, কিন্তু মসজিদে কেউ নাই, পুরাটা ফাঁকা। তো আব্বু হচ্ছে যে পিছন ফিরে দেখে যে এরকম যখন পুরাটা ফাঁকা, তখন তিনি ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে মানে একদম জড়সড় হয়ে যেয়ে মানে বাসার দিকে ব্যাক করা শুরু করেছে। বাসার দিকে ব্যাক করা শুরু করে আবার হচ্ছে যে বাসায় ঢুকছে। বাসায় ঢোকার পর কুকুরগুলো আবার ভেবাচ্ছে। মানে এই ঘটনাটা কুকুরগুলো প্রথম যখন ভেবায় রাসেল ভাই, তখন 2:30 বাজে। আবার যখন কুকুরগুলো আব্বা যখন ফেরত আসে, তখন আবার কুকুরগুলো ভেবে, তখন 3টা মতো বাজে। তো আমি কুকুরগুলো আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি বুঝতেছি না যে এই ঘটনাটা আমার আব্বুর সাথেই ঘটতেছে। আচ্ছা। তো আব্বু বাসায় আসার পরে রুমে শুয়েছে, তারপরে আবার আব্বুকে নিয়ে গেছে আবার সেই একই মসজিদে নিয়ে যাওয়ার পরে তো দেখে আবার আগের মতোই সেম, দরজা খোলা, সবকিছু জানালাগুলো খোলা, এলোমেলো হয়ে আছে সবকিছু। তো রাত্রেবেলায় আব্বু তখন ওই মসজিদে ঢুকে এত পরিমাণ ভয় পেয়েছে যে কান্না করা শুরু করেছে, এবং পিছন দিক থেকে আব্বু দৌড়ে আসার চেষ্টা করে আব্বুকে মানে হাত দিয়ে পিছন দিক দিয়ে একজন মানে থাবা দিছে এবং বলছে যে তোর ভাগ্য অনেক ভালো যে তুই আজকে মানে চলে যেতে পারলি, না তো তোকে আমরা হয়তো এখানেই শেষ করে দিতে পারতাম। তো এই ঘটনাটা হওয়ার পর থেকে আব্বু সকালবেলায় কেমন যেন এক মানে সাম অফ ম্যাড, পাগলের মতো বিহেভ করে। মানে হঠাৎ করে রাসেল ভাই কান্না করে, আবার হচ্ছে যে আবার হাসে। এই ধরনের মানে একটা প্রভাব কিন্তু থেকে গেছে রাসেল ভাই। ওরা যে আব্বুকে নিয়ে গেছে মসজিদে এবং তাকে যে কোনো একটা বিপদ ঘটাতো সেটা থেকে পারেনি, কিন্তু একটা প্রভাব কিন্তু রাসেল ভাই আব্বুর উপরে থেকে গেছিল। তো আমাদের গ্রামের স্থানীয় এক কবিরাজকে দিয়ে তাকে দেখানো হলো। তো উনি বলল যে এই জিনগুলো হচ্ছে তার মায়ের কাছ থেকে আসছে, যেগুলো
খুব দুষ্টু প্রকৃতির চিজ ছিল, যারা মসজিদে নিয়ে যায়, কিন্তু ওরা ব্যাক করার সময়তে হয়তো রাস্তাতেই কোনো একটা অঘটন ঘটে, তাকে মেরে দিতে পারতো। তো রাসেল ভাই তারপরে হচ্ছে স্থানীয় কবিরাজকে দেখানোর পরে আব্বু মানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে। Then এখন আর এই ধরনের প্রবলেম কিছু ফেস করে না। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার দ্বিতীয় ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনারা এনজয় করছেন প্রতিটা মুহূর্ত। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে হাফেজ মাইনুদ্দিন সাহেব। তিনি একটা রিসেন্টলি তার জানা একটা ঘটনা তিনি এখন শেয়ার করবেন। চলুন শুনে আসি তার কাছ থেকে তার ঘটনাটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেব্রুয়ারি 2 তারিখ ছিল ঘটনাটা, জি। যেটা আমার কাছে আসে মাদেলপুর থেকে। গভীর রাত্রিতে মসজিদের মুয়াজ্জিন সাহেব ঘুমিয়েছিলেন। তো সেখানে রাত 1:30 বাজে ওনাকে একটা ব্যক্তি এসে দরজা নক করে জাগিয়ে তুলে এবং মুয়াজ্জিন সাহেবকে বলে যে এই মুহূর্তে আমার সাথে যেতে হবে, একটা মুমূর্ষ রোগী মৃত্যুশয্যায়, তাকে তওবা করাতে হবে এবং দোয়া করতে হবে। তো মুয়াজ্জিন সাহেব হুজুর তাকে বারণ করলেন যে এখন আপনি যাব, আমি ফজর নামাজে পরে যাব, আপনি তার কাছে বসে কলেমা পড়তে থাকেন। তো সেই মুহূর্তে উনি দেখেন যে আরো ছোট এবং প্রায় 10-12 জন আর কি ছোট বড় মানুষ মিলে আসে তাকে নেওয়ার জন্য। তো উনি বারণ করে দিলেন যে এখন যাওয়া যাবে না, আপনি তার সামনে বসে কলেমা পড়তে থাকেন, দোয়া করতে থাকেন, আমি ফজর নামাজে পরেই চলে যাব। তো প্রথম যে ব্যক্তি ওনার কাছে আসছিলেন উনি তাকে বুকের মধ্যে একটা আঁচড় দেন রাগে, যে কেন যাবেন না। তো উনি বিষয়টা আঁচড় দেওয়াতে উনি একটা ভয় ভীতি পেয়ে মুয়াজ্জিন সাহেব সেখানেই আযান দিলেন, আল্লাহু আকবার বলি যখন এই দাঁড়িয়ে আযান দেওয়া শুরু করলেন, সেই মুহূর্তে এই ব্যক্তি সহকারে যারা পিছনে আসছিল প্রায় 10-12টা বিড়াল হয়ে গেছে এবং ধাপাধাপি খুব চেঁচামেচি হই হুল্লোড় করতেছে ওরা। তো সেই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব দরজাটাকে বন্ধ করে দিলেন। বন্ধ করে ওনার যে ঘুমানোর বেডটা ছিল, চৌকিটা, সেখানে দেখেন যে একটা মৃত ব্যক্তির লাশ। তো উনি অবাক হন যে এখানে কিসের লাশ, অবশ্যই তাহলে সেটা মসজিদের মধ্যে জিন। তো উনি লাশের সামনে যখন যান, চৌকিতে যান, দেখেন যে লাশটার মধ্যে ওনার বাবার আর সুরত, ওনার বাবার চেহারার মতো। উনি অবাক হন যে আমার বাবার এখানে লাশ কেন দেখা দিতে। তো এই মুহূর্তেই ওনার একটা ফোন আসে, উনি কল রিসিভ করেন এবং শুনতে পারেন যে ওনার বাবা ইন্তেকাল করেন। তো উনি অবাক হয়েছেন যে এখানে লাশ দেখতেছে আমার বাবার, ফোনেও বলতেছে যে ওনার বাবা মারা গেছে। তো উনি অনেক কান্না চিৎকার করার সাথে সাথে যে যারা বিড়াল হয়ে গেছে তারাও খুব আরো বেশি কান্না করতে লাগলো এবং খুব লাফালাফি করতে শুরু করে দিল। তো ওনাকে আবার ফোনে বলা হলো যে তোমার ঢাকায় আসতে হবে না, লাশ গ্রামে আসে দাফন দেওয়া হবে, এখানেই জানাজা হবে। তো উনি গ্রামে রয়ে গেলেন। সেই লাশটা ফিরতে ফিরতে রাত 8-9টা বেজে যায়। তো সেই লাশটা যখন গ্রামে আসে, তো জানাজা যখন দেবে, তখন ওনার ঢাকায় ওনার আব্বু মুয়াজ্জিন করতেন, মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তো ওনার মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন উনিও তার জানাজা পড়ার জন্য আসছে। তো উনি জানাজা পড়াইছেন, কিন্তু ছেলের সাথে কথা বলে নাই, কিছু দেখা সাক্ষাৎ করা হয়নি, শুধু জানাজা পড়িয়ে চলে গেছিলেন। কিন্তু ঘটনা হইতেছে পরের দিন সেই ঢাকার ইমাম সাহেব হুজুর তাকে একটি ফোন করে তাকে দুঃখ প্রকাশ করে বলে যে বাবা, আমি তো তোমার বাবার জানাজা আসতে পারিনি, তোমার বাবার দাফনটা মাটিটা তারপরে তোমার কেমন হইলো, ঠিক মতো করেছো কিনা, কান্দাকাটি করো না। শোক বার্তা যখন জানাতে ছিল তখন সেই ছেলেটা অবাক হয়ে বলতেছে, আপনি তো আমার বাবার জানাজা নিজেই পড়ে গেছেন, আমাদের তো আপনাকেই জানাজা পড়েছি। তখন উনি বলেন না, আমি তো আসি নাই, আমি মসজিদের দায়িত্ব থাকার কারণে আমি জানাজা পড়াতে আসতে পারিনি। ছেলেটা অবাক হলেন, তাহলে জানাজা কে পড়ালো? তখন উনি আবার বলেন যে ইমাম সাহেব হুজুর আপনি তো পড়ায় গেছেন। তখন পরবর্তী বলছেন না, আমি পড়াতে আসিনি। পরবর্তীতে যখন ছেলেটা রাত্রেবেলা এটা নিয়ে খুব দুশ্চিন্তা ছিল, তাহলে কে পড়ালো, এবং উনার বাবার মৃত্যুর সংবাদটা উনি অগ্রিমই পাইছিলেন। পরে চিন্তা হয়ে উনি খুব কতদিন প্রেশান ছিলেন। রাত্রেবেলা যখন ঘুমাইতেছিলেন তখন তার কাছে যে ইমাম সাহেব হয়ে যে জানাজা পড়াইছিল সেই আইসা বলতেছে যে তোমার বাবার ছাত্র আমরা ছিলাম,
আর তোমার বাবা ঢাকার যে মসজিদে মুয়াজ্জিন করতো, ওই মুয়াজ্জিন সাহেব হুজুর আমাদেরকে পড়াতো। তো তোমার বাবার মৃত্যুর সংবাদটা আমরা তোমাকে দিতে আসছি, তুমি তো দোয়া করলে না, এখন তোমাকেও আমরা নিয়ে যাও। তো ওইগুলো ছিল জিন, যিনি জানাজা পড়েছেন এবং সংবাদটা দিয়েছেন, এরা জিন ছিল। সেই ছেলেটা ঢাকায় আছে এবং সেই ইমাম সাহেবের সাথে কথা বলে, তখন আমিও ছিলাম, আমাদের সাথে এগুলো কথা হয়। তখন আলহামদুলিল্লাহ খুব ভালো, কোনো সমস্যা এখন ওইগুলো নাই। এটাই Okay. আপনার অনেক ওকে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড আশা করছি আপনারা যারা শুনলেন তাদের কাছে এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি এবং ভূত এফএম টিমের সকলে ভালো আছেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি আমার নাম ঠিকানা উজ্জ্ব রাখতে চাই। আমি বর্তমানে ঢাকায় একটি স্বনামধন্য বেসরকারি কোম্পানিতে জব করি। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার ইচ্ছে থাকলেও সাময়িক অসুবিধার কারণে আসতে পারছি না। সুযোগ পেলে অন্য সময় আসবো। আমি চাই আপনি আসুন এবং অবশ্যই আপনি আসবেন। আমার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার একটি গ্রামে। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি। এই ঘটনাটি পুরোপুরি সত্য, কারণ আমার বন্ধুটির বাড়ি আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে এবং আমিও ভুক্তভোগী ব্যক্তিকে চিনি ও জানি। ঘটনাটি সহজে বোঝার জন্য আমি কিছু ভাষার পরিবর্তন আপনার পরিলক্ষিত হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা স্পর্শকাতর এবং ভুক্তভোগী ব্যক্তি এখন স্বাভাবিক জীবনযাপন করছেন, ফলে আমি তার আসল নাম প্রকাশ করছি না। আমি ঘটনাটি বোঝার সুবিধার্থে একটি ছদ্মনাম ব্যবহার করছি, ঘটনাটি তার মতো করে বলছি। ঘটনাটি আমার চাচাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটে, যার নাম জাহিদ, এটি ছদ্মনাম, যিনি 1999 কিংবা 2000 সালের দিকে আমাদের বাড়িতে লজিং থাকতেন। আমি তখন ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীতে পড়ি। জাহিদ ভাই খুবই মেধাবী ছাত্র ছিলেন, আমাকে তিনি পড়াতেন। বলে রাখা ভালো যে এই জাহিদ ভাইয়ের বাড়ি ছিল ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি একটি অঞ্চল, তার একটি গ্রামে, এবং তার স্কুল ছিল আমাদের পাশের গ্রামে। স্কুল থেকে বাড়ি প্রায় 6-7 কিলোমিটারের দূরত্ব। সে সময় যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট খারাপ থাকায় বর্ষাকালে রাস্তায় খুব কাদা থাকতো, ফলে যাতায়াত খুব কষ্টসাধ্য ছিল। ফলে ওই অঞ্চলের অধিকাংশ ছাত্র আমাদের অঞ্চলের বিভিন্ন বাড়িতে লজিং থাকতো। জাহিদ ভাই তখন SSC পরীক্ষার্থী। তা আমাদের বাড়ির ছিল দুটি ঘর, একটি ছিল উত্তর দিকে এবং অপরটি ছিল দক্ষিণ দিকে। দুটি ঘরের মাঝখানে বিশাল উঠান। প্রথম কয়েকদিন জাহিদ ভাই এবং আমি দক্ষিণ দিকের দোতলা ঘরটিতে ঘুমাতাম, কিন্তু তিনি অনেক রাত পর্যন্ত পড়ালেখা করতেন, যার ফলে আমার ঘুমে খুব ব্যাঘাত হতো। তাই আমি উত্তর দিকের ঘরে ঘুমাতাম এবং জাহিদ ভাই একাই থাকতেন। সে সময় সাধারণত গ্রামের বাড়িতে টয়লেট ঘর থেকে বেশ কিছুটা দূরে থাকতো। একদিন মধ্যরাতে আমার বড় চাচা বাইরে বের হয়ে দেখেন জাহিদ ভাইয়ের ঘরের বারান্দা থেকে নেমে একটা মেয়ে ওড়না মুড়ি দিয়ে বের হয়ে ঘরের পেছন দিকের প্রাচীর বেয়ে চলে যায়। আমার বড় চাচা মেয়েটার গন্তব্য লক্ষ্য করে ঘরের পেছনের দিকে গিয়ে দেখেন কেউ কোথাও নেই, চারিদিকে নীরব নিস্তব্ধ। কিন্তু এত উঁচু প্রাচীর একটা মেয়ে কিভাবে টপকাতে পারে? তিনি একটু দ্বিধায় পড়ে গেলেন। এবার তিনি জাহিদ ভাইয়ের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেলেন। পড়তে পড়তে তিনি চমকছেন। তিনি তখন কিছু না বলে চলে আসেন। পরদিন ব্যস্ততার কারণে তিনি বিষয়টি ভুলে যান। পরদিন রাতে আমার দাদি বাইরে বের হলে তিনি দেখেন কে যেন দক্ষিণ দিকের ঘরের পাশ দিয়ে দ্রুত বেগে পালিয়ে প্রাচীর টপকিয়ে চলে গেল। বোধ রাখা ভালো যে আমার দাদির অনেক বয়স হওয়ায় তিনি চোখে ভালো দেখতে পেতেন না, তাই তিনি মনে করলেন বাড়িতে চোর এসেছে। তিনি দ্রুত চলে আসেন এবং আমার বাবাকে ডাকতে শুরু করেন এবং বলেন বাড়িতে চোর এসেছে। আমরা সবাই তখনই বের হয়ে দেখি কেউ কোথাও নেই। তখন মধ্যরাত। যা হোক, সে রাতে আবার সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সবাই এলো এই বিষয়ে আলোচনা করতে। ঠিক এই সময় আমার বড় চাচা সেখানে উপস্থিত হন এবং জানতে চান কি হয়েছে। তখন আমার দাদি রাতের ঘটনাটি বলেন। তখন আমার বড় চাচা বলেন, আমিও আগের দিন একটি মেয়েকে দেখেছি। তখন সবার ভেতরে একটা গুঞ্জন শুরু হয়ে যায়। সবাই জাহিদ ভাইকে সন্দেহ করা শুরু করলো। এদিকে জাহিদ ভাই সকালে প্রাইভেট পড়তে চলে যায়। সেদিন সকালে বড় চাচা জাহিদ ভাইকে ডেকে জিজ্ঞাসা করেন সে কিছু জানে কিনা।
জাহিদ ভাই বিষয়টি এড়িয়ে যান এবং বলেন সে কিছু জানেন না। আমার বড়জটা খুবই ধার্মিক প্রকৃতির মানুষ, তিনি বিষয়টা নিয়ে একটু চিন্তা করে জাহিদ ভাইকে বললেন তুমি যাও। কয়েকদিন পর বড় চাচা বাজারে গেল জাহিদ ভাইয়ের বাবার সাথে দেখা করতে এবং তিনি বিষয়টি নিয়ে ওনার সাথে আলাপ করেন এবং তখন জাহিদ ভাইয়ের বাবা বলেন যে ভাই আপনাদের আমার আগে জানানো উচিত ছিল। তিনি বলেন প্রায় 1 বছর আগে জাহিদ তাদের নিজের গ্রামে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, মেয়েটি তার সহপাঠী ছিল। বিষয়টি জানাজানি হলে আমি মেয়েটির বাবাকে বিষয়টি জানাই যাতে তিনি মেয়েটিকে সাবধান করেন এবং বুঝান যে তারা ভুল করছে। আমিও জাহিদকে বুঝাই যাতে তার ভবিষ্যৎ নষ্ট না হয়। তারা এখনো অনেক ছোট ছোট মানুষ, আবেগপ্রবণ হয়ে একটা ভুল করে ফেলেছে, তাদেরকে শুধরানোর সুযোগ দিলে হয়তো শুধরে যাবে, তাই তাকে বেশ নমনীয়তার সাথে বুঝালাম। এদিকে মেয়েটির বাবাও মেয়েটিকে খুবই কড়া শাসন করেন, কিন্তু তারা একে অপরের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখে। এতে জাহিদ পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে যায় এবং তার রেজাল্ট খারাপ হয়। সেজন্য আমি তাকে মারধর করি এবং মেয়েটার বাবাকে আবারও বলি যে মেয়েটাকে যেন শাসন করে। এরপর দিন মেয়ের দাদার সাথে আমার রাস্তায় দেখা হয় এবং তিনি আমাকে বলেন আমার সাথে কিছু কথা আছে। তিনি আমায় বলেন যে আমার জাহিদের সাথে তার নাতনির বিয়ে দিতে। আমি অত্যন্ত রেগে গিয়ে ওনাকে অপমান করলাম এবং বললাম আপনার নাতনিকে সাবধান করে দেবেন যাতে ভবিষ্যতে আর এসব না শুনি। বলে রাখা ভালো যে মেয়েটির দাদা একজন কবিরাজ প্রকৃতির লোক ছিলেন এবং টুকটাক কুফরি কালামও করতেন। যেহেতু আমার ছেলে অত্যন্ত মেধাবী, তাই এত অল্প বয়সে বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি। এর প্রায় সপ্তাহখানেক পর একদিন রাতে মেয়েটি বিষপান করে আত্মহত্যা করে। এতে আমার ছেলে খুবই ভেঙে পড়ে। মেয়ে পক্ষ বাদী না হওয়ায় এটি একটা অপমৃত্যুর মামলা হয়। নিয়ম অনুযায়ী মেয়েটির লাশ ময়নাতদন্ত শেষে দাফনের কাজ সম্পূর্ণ হয়। আমিও মেয়েটার দাফনে গিয়েছিলাম। শেষ হওয়ার পর আমি মেয়েটির বাবাকে সান্ত্বনা দিচ্ছি, এমন সময় মেয়েটির দাদা আমাকে বললেন আমি তোমার ছেলেকে কোনোদিন শান্তিতে থাকতে দিব না। এমনকি তিনি আরো বলেন যে আমার ছেলেকে কোনোদিন বিয়ে দিতে দিবেন না এবং আমার ছেলের জীবন নষ্ট করে ছাড়বেন। আমি ভীষণ শঙ্কিত হয়ে পড়লাম, কারণ সে তো কবিরাজ, না জানি আবার আমার ছেলেকে কুফরি কালাম করে। পরিস্থিতি শান্ত করার জন্য আমি বাড়ি চলে আসি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু এর প্রায় 3 দশেক পর একদিন রাতে আমি বাইরে বের হয়ে দেখি আমার ছেলের ঘরের সামনে একটি মেয়ে বসে কাঁদছে। আমার পায়ের শব্দ পেয়ে সে পূর্ব দিকে আমাদের বাগানের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে শিউরে উঠল। পরদিন সকালে আমি কাউকে কিছু না বলে আমাদের পাশের ইউনিয়নের এক গ্রামে একজন নাম করা কবিরাজের কাছে যাই এবং পুরো ঘটনা ওনাকে খুলে বলি। উনি আমাকে কিছু তাবিজ দিলেন এবং বললেন আগামী মঙ্গলবার রাতে আপনার বাড়ি বন্ধ করতে হবে। এরপর মঙ্গলবার রাতে বাড়ি বন্ধ করে তিনি চলে যাওয়ার পর আর কিছু ঘটনা ঘটেনি। 2 দিন পর আমার ছেলে আবার স্কুলে যাওয়া শুরু করে। সেদিন রাতে আবার জাহিদের আম্মা বাইরে বের হলে দেখে জাহিদের রুমের সামনে সেই নারী মূর্তিটি বসে কাঁদছে এবং তাকে দেখে আবারও পালিয়ে যায়। পরদিন আমি আবার সেই কবিরাজের কাছে গিয়ে ঘটনা বললাম। তিনি বললেন যে আপনার ছেলের বাইরে যাওয়ার ফলে এই সমস্যা হয়েছে। যিনি এই কুফরি কালাম করেছেন তিনিও খুব শক্তিশালী, আমার আর কিছুই করার নেই। এরপর আমি অনেক কবিরাজের কাছে গেছি, কিন্তু কোনোদিন কোনো কাজ হয়নি। এরপর থেকে প্রত্যেক রাতে দেখা গেছে ওই নারী মূর্তি আমার ছেলের ঘরের সামনে বসে কাঁদছে এবং কারো উপস্থিতি টের পেলেই পালিয়ে যায়। তারপর থেকে এভাবেই চলছে। আমার বড়চা সব শুনে অভয় দিয়ে বললেন দুশ্চিন্তা করবেন না। বড়চা বাড়ি চলে আসলেন। বড়চা বাড়িতে এসে রাতে খাবার খাওয়ার সময় জাহিদ ভাইয়ের অনুপস্থিতি ঘটনাটা সবাইকে বললেন। এতে বাড়ির সকলের সন্দেহ দূর হলো ঠিকই, কিন্তু সবাই খুব আতঙ্কিত হয়ে পড়লেন, এই জন্য না জানি আমাদের বাড়ির কারো আবার কোনো ক্ষতি হয়ে যায়। এর 2-3 দিন পর আমার ফুফাতো ভাই আশরাফুল ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসলেন এবং রাতে তিনি বাইরে বের হলেন। দেখেন যে জাহিদ ভাইয়ের রুমের সামনে বসে কে যেন কাঁদছে। তিনি একটু সামনে যেতে দেখেন একটা মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুজে খুবই করুণ স্বরে কাঁদছে। তিনি বলেন যে আমার ফুফাতো ভাই খুবই সাহসী একজন মানুষ। স্বভাবতই তিনি মেয়েটিকে ধমক দিয়ে বললেন এই কে তুই? অমনি মেয়েটি ঘুরে দাঁড়ালো এবং তিনি দেখলেন একটি বিভৎস নারী মূর্তি, যার চোখ ঘোর রক্তবর্ণ এবং সে আচমকা আমার ভাইকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে ঘরের পেছন দিকে অন্ধকারে মিলিয়ে গেল। আমার ভাইও প্রচন্ড আঘাতে মাটিতে পড়ে গোঙাতে শুরু করেন।
জাহিদ ভাই গুঙানির শব্দ পেয়ে বাইরে এসে আমার ভাইকে দেখে চিৎকার করে আমাদের ডাকতে থাকে। আমরা সবাই বাইরে এসে দেখি আমার ভাই একটানা গোঙাচ্ছে এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তার হাতে একগুচ্ছ সাদা চুল। বলে রাখা ভালো যে আশরাফুল ভাইকে ধাক্কা দেওয়ার সময় তিনি মেয়েটির চুল খামচে ধরেছিলেন। জলদি করে তাকে ঘরে নিয়ে এসে মাথায় পানি দিয়ে এবং আগুনের সেক দেওয়া হয়, কিন্তু কোনো পরিবর্তন না হলে তার শরীরে অনেক জ্বর আসে এবং কাঁপুনি শুরু হয়। এভাবে ভোর হয়। সকালে আমার বড় চাচা তাকে এক কবিরাজের কাছে নিয়ে গেলেন, সাথে আমি, আমার চাচাতো ভাই, আমার দাদি, আমার বাবাও গেলেন। কবিরাজ সাহেব কিছু শুনলেন এবং সাদা চুলগুলো দেখে আমার ভাইকে কিছু তাবিজ কবচ দিলেন এবং বললেন জাহিদ ভাইকে যেন তার কাছে নিয়ে যাওয়া হয় এবং সাথে 3টে শিং মাছ তিনি বড়শি দিয়ে লাল রঙের কাইতুন সহ 3 ধাতুর মাদুলি নিয়ে আসা হয়। পরদিন জাহিদ ভাইকে তার কাছে নিয়ে গেলে তিনি তাকে ঝাড়ফুঁক দিয়ে শিং মাছের কাঁটাগুলো ভেঙে আরো কিছু উপকরণ দিয়ে তাবিজ দিলেন এবং মাছগুলোকে বড়শিতে গেঁথে বললেন এগুলো পরিত্যক্ত কোনো বাড়ি কোথাও গাছের ঢালে ঝুলিয়ে রাখতে, তাহলে আর কোনোদিন জাহিদ ভাইয়ের সাথে এমন ঘটনা ঘটবে না। কবিরাজের কথা মতো আমাদের পাশের গ্রামের এক পরিত্যক্ত কুঠি বাড়িতে একটা গাছের ডালে ঝুলিয়ে দিয়ে আসা হলো। এরপর থেকে আমাদের বাড়িতে থাকা অবস্থায় আর কোনোদিন এরকম সমস্যা হয়নি বা ঘটেনি। এর প্রায় 6 মাস পর পরীক্ষা শেষে তিনি আমাদের বাড়ি থেকে চলে যান। যেহেতু জাহিদ ভাই আমার চাচাতো ভাইয়ের বন্ধু ছিলেন, তাই আমরা ওনার খবর পেতাম। তবে এরপরও তিনি অনেকবার আমাদের বাড়িতে এসেছেন। এর অনেক বছর পর জাহিদ ভাইয়ের সাথে একদিন আমার দেখা হয়। তিনি এখন বাংলাদেশের রেলওয়েতে চাকরি করেন। 2 ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার। তিনি আমাকে বলেন যে এরপর আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার সংগ্রহে আরো কিছু ঘটনা আছে, সেগুলো পরবর্তী লিখে পাঠাবেন এবং আপনি আশা করছি আসবেন আমাদের সাথে আপনার ঘটনা শেয়ার করতে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো। রাসেল ভাই, আমার নাম এইটাই হাবিব, আমি ময়মনসিংহ থেকে আসছি। জি, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আসার জন্য। আপনার ঘটনায় যাই। আমার ঘটনাটা আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ ত্রিশালে। তো সেটা ঘটনাটা হয়েছিল 2007 সালে আমার এক বড় ভাইয়ের সাথে। তো ঘটনাটা হচ্ছে যে 2007 সালে সরকারি একটা নোটিশ জারি করা হয় যে রাস্তার আশেপাশে কোনো দোকানপাট রাখা যাবে না। তো বড় ভাইয়ের একটু বর্ণনা দিতে হবে, প্লাস ওই যে যে জায়গাটার একটু বর্ণনা দিতে হবে। জায়গাটা হচ্ছে ত্রিশাল শহরটাতে ঢোকার আগে একটা ব্রিজ পড়ে ঢাকা ময়মনসিংহ রোডে। তো তখন ঢাকা ময়মনসিংহ রোড 2 লেনের ছিল। তো ওই ব্রিজটার একটু বর্ণনা দিতে হবে। ব্রিজটার দক্ষিণ পাশে একটা শ্মশান আছে, আর ব্রিজটার উত্তর পাশে কিছু বেওয়ারিশ লাশ দাফন করা হয়। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে বড় ভাইয়ের দোকানটা পাশেই ছিল, একটা লেকের পাশে। ওইটা লেকের পাশে একটা বড় রেন্টি গাছ ছিল। তো ওই গাছের নিচে 2টা দোকান ছিল, বড় ভাইয়ের চাচার একটা দোকান আর বড় ভাইয়ের দোকান। তো বড় ভাইয়ের নাম হচ্ছে বিপুল। তো উনি 2007 সালে যখন সরকারি নোটিশের কারণে দোকানটা ওইখান থেকে রাস্তার পাশ থেকে সরায় অন্য একটা জায়গায় নিতে হয়। তো নদীর পাশে একটা জায়গা ছিল যেখানে সরকারি নিষেধাজ্ঞা ছিল না। তো সেখানে বড় ভাই ওনার দোকানটা নিয়ে আসেন। তো এখন মূল ঘটনাটায় আসি যে উনি দোকানটা স্থাপন করার কিছুদিন পরে একদিন রাতে প্রায় রাত 12:30 থেকে 1টার দিকে আর কি ইয়ে করতেছিলেন, মানে বাথরুমে যাবেন। তো বাথরুমে বের হয়েছেন বাথরুমের জন্য। তো দেখা গেল যে উনি যখন বের হলেন, বের হয়ে রাস্তার দিকে তাকালেন, ঢাকা ময়মনসিংহ রোডের দিকে তাকালেন। তো তাকানোর পরে দেখা গেল যে একটা মেয়ে সাদা একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে। তো বিপুল ভাই চিন্তা করলেন যে আসলে এত রাতে, রাত প্রায় 12টা থেকে 1টা বাজে, এত রাতে একটা মেয়ে এই ব্রিজের পাশে দাঁড়িয়ে আছে, তো জায়গাটা তো ভালো না এমনিতেই।
তো মেয়েটা দাঁড়িয়ে আছে, কি হয়তো কোনো সমস্যা হয়েছে বা তারপর আশেপাশে কেউ আছে, তো দেখি ঘটনাটা কি। তো বিপুল ভাই কিছুক্ষণ অপেক্ষা করলেন, অপেক্ষা করার পরেও দেখলেন যে মেয়েটার আশেপাশে কেউ আসলো না। বিপুল ভাই সাহস করে মেয়েটার পাশে ওদিকে গেলেন, রাস্তার ওদিকে গিয়ে তো মেয়েটার কাছাকাছি গেলেন। মেয়েটার কাছে গিয়ে বললেন যে আপু, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন। তো মেয়েটা আহ, আহ, দে- মেয়েটা আপু বিপুল ভাইকে দেখে আপনি একটু ঘটনাটা মানে মূল জায়গাটা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, মেয়েটা বিপুল ভাইকে বিপুল ভাইয়ের দিকে তাকালেন। তো তাকানোর পরে বিপুল ভাই বললেন যে আহ, বিপুল ভাই বললেন যে আপু, আপনি এত রাতে এখানে দাঁড়াইছেন, জায়গাটা তো ভালো না, আর আপনার হাতে অনেক স্বর্ণালংকার বা আপনি এই জায়গাটা ভালো না, তো আপনি কেন আসছেন এখানে? তো পরে মেয়েটা বলল যে আমি ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলাম আমার ভাইয়ার সাথে। তো আমি এখানে বাথরুম করার জন্য নিচে নেমেছিলাম। তো গাড়িতে যে ড্রাইভার ওনারা চলে গেছেন ময়মনসিংহ, আমাকে এখানে রেখে। তো তারপর ঘটনাটা হচ্ছে যে পরে বললেন যে আপু, আপনি এখানে যে এত রাতে দাঁড়ায় আছেন, এখানে তো আপনি সেফ না। তো আমার এখানে পাশে দোকান আছে, তো আপনি চাইলে আজকে রাতটা এখানে থেকে যেতে পারেন, আগামীকাল সকালে এখান থেকে আপনি চলে যেতে পারবেন ময়মনসিংহ। তো পরে বিপুলের সাথে মেয়েটা দোকানের সামনে আসলেন। তো বিপুলের কাছে যেহেতু উনি স্মোকিং করতেন, তো ওনার কাছে লাইটার ছিল, সবকিছু উনি রেখে দুইটা ব্যাট করলেন। দোকানের ডেস্কের উপরে একটা ব্যাট করলেন, আর দোকানের নিচে একটা ব্যাট করলেন। তো ব্যাট করে উনি আবার বাইরের দিকে তাকাচ্ছিলেন, দেখতেছিলেন যে আসলে মেয়েটা কি করতেছে, আননোন একটা মেয়ে। তো মেয়েটা বিপুল ভাই যেটা দেখলেন সেটা হচ্ছে মেয়েটা বাইরে ফোনে ওর ভাইয়ার সাথে কথা বলতেছে যে ভাইয়া, তুই আমাকে ফেলে একা রেখে ফেলে চলে গেছিস। তো পরবর্তী যেটা হয় সেটা হচ্ছে যে বিপুল ভাই ইয়েতে যায়, আবার বাথরুমে যায়। তো বাথরুমে যাওয়ার পরে উনি বাথরুম সেরে যখন পেছন দিকে আসেন, তো পেছন দিকে আসার সময় দেখলেন যে ওই মেয়েটা তার পেছনে দাঁড়ায় আছে। তো মেয়েটা পেছনে দাঁড়ায় থাকাকালীন তারপর বিপুল ভাই যেটা বললেন যে কিছুটা ভয় পেয়ে গেলেন যে মেয়েটাকে আমি দোকানের সামনে দাঁড় করে আসছি, তো উনি আবার আমার পেছনে এখানে এসে দাঁড়াচ্ছেন কেন? তো মেয়েটা বিপুল ভাইকে বললেন যে ভাইয়া আসেন, আমরা একটু দাঁড়ায় গল্প করি। তো মেয়েটা গল্প করার জন্য যখন এদিকে ইয়ে করলেন, পাশে একটু দাঁড়ানোর পরে মেয়েটা বিপুল ভাইকে বললেন যে ভাইয়া, আপনি কি ওই ব্রিজের নিচ থেকে কি একটা পাথর এনে দিতে পারবেন আমাকে? তো বিপুল ভাই বললেন, এত রাতে আমি এই ব্রিজের নিচে যাব কিভাবে? তো মেয়েটা বলল যে আপনি পারবেন না, এটা তো খুব সহজ কাজ। তো মেয়েটা বিপুল ভাই কিছুটা আতঙ্কিত হয়ে পরে ভাবলো যে আসলে ঘটনাটা তো কিছুটা ডাউট হচ্ছে ওনার কাছে। তো বিপুল ভাই একটু বলতেছে যে আপনি পারবেন এত রাতে? পরে মেয়েটা রাজি হয়ে গেল। তো রাজি হয়ে যে বীজের নিচ থেকে তৎক্ষণাৎ পাথরটা নিয়ে আসলেন। তো নিয়ে এসে পাথরটা নিচে নামলেন আর উঠলেন এইটুকু সময়। তো এখন বিপুল ভাইকে উনি শর্ত দিলেন যে এখন আপনাকে যেতে হবে। তো মেয়েটা যখন বলল, বিপুল ভাই কিছুতেই রাজি হচ্ছিল না। তো রাজি না হলে তো মেয়েটা জোর করে বিপুল ভাইকে নিয়ে নিচে নেমে গেলেন। নিচে নেমে যে তারপর মেয়েটা বললেন যে তুই আমার শর্তে রাজি হস নাই, মানে তুই আসতে চাচ্ছিলি না কেন? বিপুল ভাই তো তখন ভয়ে কাঁপতেছিলেন। তো উনি কেঁপে কেঁপে মানে আর দেখতেছিলেন যে এই গল্পটা শেষ কোথায় হয়েছে আমাকে এখানে কাছাকাছি চলে আসছে। তো উনি মানে দেখলেন যে মেয়েটা আস্তে আস্তে ওই নিচে যাওয়ার পরে মেয়েটা চেহারাটা বিভৎস হয়ে গেছে। তো বিভৎস হয়ে যাওয়ার পরে উনি আরো বড় হয়ে যাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে তারপর বিপুল ভাই যেটা করলেন, তো উনি বললেন যে আজকে বাঁচি আর মরে, তো আমি ওনার সাথে ফাইট করব। তো ফাইট করার পরে উনি
অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট ফাইট করার পরে তো মেয়েটা আস্তে আস্তে ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার পরে কাক হয়ে উড়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার ঘটনাটা শুনে আসবো। ছোট্ট করে আপনার ঘটনাটি প্লিজ একটু বলবেন আমাদেরকে, কিন্তু তার আগে আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন। হ্যালো রিসনাত, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি মোহাম্মদ হাবিবুর হোসেন, আমি মিরপুর থেকে এসেছি। জি। সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হয়েছে আপনার 1997 বা 98 সালে ওইদিকে। ওটা ঘটনাটা ঘটেছিল খুলনাতে একটা গ্রামে। তো যেটুকু জানি যে গ্রামে সচরাচর জনবসতি একটু কম থাকে, যে কারণে আপনার মানুষও কম, বেশি নেই। তো গ্রামটা এরকম ছিল যে চারিদিকে বিল ছিল আর মাঝখানে একটা ছোট একটা গ্রাম ছিল, আর ফ্যামিলি ছিল 15 থেকে 20 ফ্যামিলি এরকম। তো একটা ফ্যামিলি ছিল এরকম যে ওনাদের কোনো সন্তান ছিল না, উনি আর ওনার ওয়াইফ ছিল। তো ওনার ওয়াইফের কোনো ছেলে ছিল না, যে কারণে ওনার ওয়াইফ চিন্তা করলো যে আমার তো কোনো ছেলে নেই, জাস্ট আমি একটা কুকুর পালি বা লালন পালন করি। তো ওই টাইমে উনি একটা কুকুর লালন পালন করে নর্মালি লালন পালন করতে শুরু করে। তো ওই এলাকা আবার ছিল আপনার শিয়াল বেশি ছিল, যে কারণে সবাই রাত 9টার মধ্যে যা কিছু কাজ ছিল সব সেরে গেলে বাসায় ঘুমায় চলতো আর কি। তো একদিন হঠাৎ ওই মহিলার সাথে যে ঘটনাটা ঘটে, মহিলা হঠাৎ ওনার আপনার ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমে যাওয়ার সময় এই যে টাইমটা ছিল এরকম যে ফজর আগে, ফজর আজান দেয়নি বাট ফজর টাইম হবে এরকম টাইমে। তো উনি ওয়াশরুমটা ছিল একটু দূরে, যে জায়গায় মনে করেন যে আগের গ্রামে তো মনে করেন যে অ্যাটাচ বাথরুম ছিল না আসলে, এটা ছিল একটু দূরে। যেখানে ছিল এটা ছিল আহজার ছিল আর কি, অনেক গাছপালা ছিল, যেখানে একটু দূরে যে করতে হতো। তো উনি সচরাচর এখানে গেল। ওইখানে উনি ওয়াশরুম থেকে বের হওয়ার পথে 1 থেকে 2 হাত দূরে দেখে যে ওই কুকুরটাই বসে আছে। তো উনি হঠাৎ ভয় পেয়ে যায় যে কুকুরটা হঠাৎ এখানে কে। আর একটা কথা বলে রাখি যে কুকুরকে সবসময় আপনার সন্ধ্যার টাইমে খাবার দিতে আর কি, যাতে রাতে কোনো খিদা না লাগে, যে কারণে। তো উনি মনে করতে যে খিদা লাগছে, যে কারণে খাবার নিয়ে আসতে। তো উনি অনেক দূর করার জন্য ওনাকে তাড়ানোর চেষ্টা করলো যে এই তুই এখানে কি করিস, যা এখান থেকে যা। তোর আমি সন্ধ্যা খাবার দিলাম। তো কিছুতেই কুকুরটা নাড়াচাড়া করতেছে না। তো উনি হঠাৎ ভয় পেয়ে যায় যে কুকুরটা নড়তেছে না কিসের জন্য। তো উনি ভাবলো যে কুকুরটা নড়তেছে না, কোনো কিছু দিয়ে তাড়িয়ে দেখে চায় কিনা। তখন ও ট্রাই করলো বাট গেল না। তো দেন তারপরে উনি আপনার ওনার পায়ে যে জুতো ছিল, জুতা যার হাতে নিচে, ঢিল মারতেও পারেন, হাতে নিচে হঠাৎ করে কুকুরটা ওর ঘাড়ে উঠে গেল। উনি অনেক চিল্লাফাল্লা করে, কিন্তু জনবসতি কম কারণে কেউ সারা গেল। যখন সকাল হলো তখন ওর হাজবেন্ড তারপর ওনাকে ওই অবস্থা পেলো। তারপর ওনাকে আপনার বাসায় আনলো, ডাক্তার দেখালো। ওনার শরীরে যে ক্ষতগুলো ছিল অনেক ভয়ঙ্কর ছিল, যে কারণে ডাক্তার বললো যে ওকে গ্রামের থেকে ঢাকায় নিয়ে আসা দরকার। তারপর ওনার সেন্স আসার পর উনি যেটুকু বললো, যেটা উনি স্পষ্টভাবে বললো যে উনি কুকুরটা যে সময় গাড়ে ওঠে তখন উনি যেটুকু ধরতে পারে, পশমগুলো এত বড় ছিল যে ওনার হাত ঢুকে যেতেছে, 2 হাত ফুলেও ঢুকে যাচ্ছে। উনি কিছুতে ওরা ছাড়াতে পারতেছে না, জাস্ট এতটুকু খেয়াল ছিল। তারপর উনি সেন্সলেস হয়ে যায়। একটা দুর্ঘটনা যেটা হলো যে উনি 3 থেকে 4 মাস পরে মারা যায়, অনেক বাজার সম্ভব। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার, আমি পাপিল শিকদার বলছি ফ্রম কামরাঙ্গীচর। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার ঘটনাতে যাওয়ার আগে আমার বাড়ির বর্ণনাটা না দিলেই নয়। আমাদের বাড়িটা অনেক বড় থাকার কারণে বাড়িতে রুমও ছিল অসংখ্য রুমের কারণে টয়লেট ছিল মাত্র 2টো। তো 2টো টয়লেট থাকার কারণে আমাদের ঘরের পাশেই মানে 2টো টয়লেটে প্রায় 32 থেকে 33টা রুম মানে ক্যাপচার করতে 2টো টয়লেট ভাড়াটিয়াদের জন্য টয়লেটটা করা হয়, টয়লেট 2টো করা হয়। তো আমাদের জন্য আলাদা আব্বু টয়লেট করে ঘরের পাশেই 2টো টিনের রুমের সামনে গোসলখানার পরে টয়লেট। তো আমি একদিন শুয়ে রয়েছি, তো আমাদের গোসলখানার মধ্যে শুধু পর্দা ছিল, পর্দা ছাড়া কিছুই ছিল না। পর্দা বাতাসে উঠলে মানে গোসলখানা দেখা যেত, গোসলখানার উপরে মানে আম গাছ ছিল, এছাড়া কি। মূল ঘটনাটা শুনবো। তো মূল ঘটনা হচ্ছে যে আমি শুয়ে রয়েছি, একদিন হঠাৎ আমার আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। দেখি আমার আম্মুর 1 পা কাটা, আমার আম্মু আমাকে ডাকছে আমার নাম ধরে যে পাপেল, এখানে আমার 1 পা কেটে গেছে, তুই আমাকে ধর।
আমি বলি তোমার এক পা কেটে গেছে, তোমাকে তো ডাক্তারখানে নিয়ে যাওয়া দরকার। তো আম্মু বলতেছে না, ডাক্তারখানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই তো মানে তোর আব্বুকে বলিস না, তুই এখানে এসে আমাকে ধর। তো আমি বলতেছি যে কেন ধরবো, আমি আব্বুকে ডাক দিই। হঠাৎ এমন কথোপকথনের মধ্যে আমি চিৎকার মেরে উঠি। তো আমার আব্বু ঘুম থেকে, আব্বুর ঘুম ভেঙে যায়। তো আব্বু বলে কি হয়েছে, আব্বুকে এই ঘটনাটা বলি। আব্বু মানে বকাবকি দেয় যে সারাদিন খেলাধুলা করো, এইগুলো হয়তো স্বপ্নে দেখো। তো আমি যেটা ভয় না পাই এই কারণে আব্বু বুঝেছি। তো আমার ঘটনা এই ছিল আমার ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, ছোট্ট করে আপনার ঘটনাটি আমরা শুনে আসবো। জি, আমার নাম খানখানি, আমি এসেছি ময়মনসিংহ জেলা থেকে। জি। জি, ঘটনাটা শুরু হয় 2005 সালে। তো আমার আব্বুর একটা দোকান আছে, মানে আমাদের ময়মনসিংহে। তো ওখানে আমরা দোকানে একজন সেলসম্যানকে রাখি। সেলসম্যানকে রাখার পরে জি বলেন। সেলসম্যানকে রাখার পরে মানে উনি দোকানে থাকে। তো হঠাৎ করে তার মধ্যে কিছু ব্যতিক্রম কিছু দেখা যায়, যেগুলো মানে জিনে পজেস করলে যেরকম বা কোনো কিছু পজেস করলে যেরকম দেখা, কি কি ধরনের ব্যতিক্রম দেখা যায়? যে উনি হঠাৎ করে তার খিঁচুনি ওইটা, শরীরের মধ্যে খিঁচুনি ওইটা, উনি শুয়ে পড়ে। তারপর কেন আপনাদের মনে হলো যে এগুলো কোনো মানে শারীরিক সমস্যা না বা মানসিক সমস্যা না, এটা কেন মনে হলো যে জিন দ্বারা পজেস করা? যে মানে তার অস্বাভাবিক আচরণ, চোখগুলারে উল্টায় ফেলে। মানে আপনার কি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার কি বলেছেন? ডাক্তার তার কোনো সমস্যা ধরতে পারে না, মানে তার কোনো সমস্যা। মানসিক ডাক্তার দেখিয়েছিলেন? মানসিক ডাক্তার তেমন দেখাই নাই। তো উপজেলা সদরে তো দেখা গেছে যে মানে ওইখানে তো আর মানসিক চিকিৎসক নাইকা। তারপর আমরা মানে এরপরে আমরা মানে তার যে সমস্যা, যে চোখ খিচুনি ওইটা, চোখ উল্টায় ফেলায়। এই সমস্যাগুলো নিয়ে কখনো কবিরাজের কাছে বা এরকম কোনো যারা জানেন তাদের কাছে কখনো গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তারা কি গিয়েছিলাম। বলেছেন? তারা বলতে যে এর আগে মানে আমাদের দোকানে আসার আগে সে একটা গাজীপুরে কোনাবাড়িতে একটা গার্মেন্টসে থাকতো। ওখানে থাকাকালীন সময়ে সে সন্ধ্যাকালীন সময়ে মানে ওই একটা গাছে বসা ছিল, গাছটা ছিল আম গাছ। তো ওই গাছে বসা অবস্থায় ওইখানে ওই গাছে নাকি আরো 7টা পরি, তাদের দ্বারা হ্যাঁ তাদের দ্বারা পজেস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ।